8 ব্যাচে যাইব। It is fine. আচ্ছা। আচ্ছা, আর স্টুডেন্টরা কি জয়েন করতে পারবে চাইলে? মানে কথা বলতে পারবে কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর মাহদি সাত্তার খান রিজা। আজকের আমাদের 6th লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আহ আজকে আমরা মেইনলি কথা বলবো থোরাক্স চ্যাপ্টারটা নিয়ে। ওকে। তো খুব বেশি একটা চেঞ্জ আসেনি নতুন এডিশনটাতে এই চ্যাপ্টার রিলেটেড, এবং এই চ্যাপ্টারের আসলে পড়াশোনা খুবই অল্প। এখানে থোরাক্স, যেটা আমি বলবো সবচাইতে ভালোভাবে একটা ইফেক্টিভ প্রিপারেশন হবে আপনারা যখন যে বেসিক অ্যানাটমিটা পড়বেন ওইখান থেকে যে থোরাক্সটা পড়বেন, এটা পড়ার সময় একটু কাইন্ডলি আপনারা এটা পড়ার সময় আপনারা একটা কাজ করবেন যে এই চ্যাপ্টারটার সাথে একটু কোরিলেট করে পড়বেন। কারণ কি, এখানের মধ্যে কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, বিশেষ করে একটা ছোট্ট অ্যানাটমি আছে যেটা ইনভ্যারিয়েবলি দেখা যায় এফসিপিএস মানে পেপার ওয়ানে আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ লাংস থেকে সেটা। আর মেডিয়াস্টিনাম রিলেটেড, ডায়াফ্রামের কিছু অ্যাবনর্মালিটি রিলেটেড কিছু প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে পড়তে হয়। তো এগুলো আমি বলে দিব। আর হচ্ছে এখান থেকে আসলে এই চ্যাপ্টারটা থেকে পড়াশোনা খুবই অল্প, কিন্তু কিছু খুবই ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো থেকে পেপার 1 2 3 তিনটা পেপারেই প্রশ্ন আসার মতো জায়গা আছে এখানে। আর পেপার 2 এর ক্ষেত্রে হচ্ছে এখানে রেসপিরেটরি ফিজিওলজির অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা এই চ্যাপ্টারটাতে আছে। সো আমি বলে দেই, আজকের ক্লাসটা বেশি লেন্দি হবে না। সো আপনারা যদি মনোযোগ দিয়ে একটু শুনেন, তাহলে দেখা যাবে যে আজকের ক্লাসে মোটামুটি এই চ্যাপ্টারটার উপরে আপনাদের ভালো একটা আয়ত্ত চলে আসবে আশা করি। আচ্ছা, এখন শুরুতে বলে নেই, সেটা হলো যে এই চ্যাপ্টারের মধ্যে আমি এখানে আমি লিখে দিতে পারি নাই আজকে, খুব শর্ট টার্মের প্রিপারেশন নিয়েছিলাম। তো তো ওই যে ইয়েলো কালারটা হচ্ছে আমি অ্যানাটমির জন্য মানে কালার কোডিং মেনটেন করেছি আমি। তো ইয়েলো কালারটা হচ্ছে আপনার অ্যানাটমি, আর হচ্ছে পিঙ্ক কালার যেটা, যেই জায়গাগুলো আছে দেখবেন হাইলাইট করা, এগুলো ফিজিওলজি। ওকে। আর স্কাই ব্লু কালারটা হচ্ছে প্যাথোলজির জন্য, মানে সিস্টেমিক প্যাথোলজিটা। তো এটা হচ্ছে কাইন্ডলি মানে একটু কষ্ট করে মিলিয়ে মিলিয়ে পড়ে নিবেন আর কি, এটাই। তো আমি কিছু প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করব এই চ্যাপ্টার পড়ানোর সময় আপনারা অ্যান্সার করবেন। ওকে, আমরা শুরু করি। থোরাক্স। তো থোরাক্সের মধ্যে প্রথমেই আরেকটা কথা বলি, আরেকটা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, যেহেতু আপনারা নেক্সট এক্সাম সেশনের আগে একটু সময় আছে, এমব্রায়োলজির যে প্রিপারেশনটা, এমব্রায়োলজির প্রিপারেশন অলওয়েজ অলওয়েজ বেইলি ওরিয়েন্টেড নেওয়ার চেষ্টা করবেন। বেইলিতে প্রতিটা চ্যাপ্টারে মানে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো শুরুতেই দেখবেন একটু একটু এমব্রায়োলজি দেওয়া আছে, এগুলো একসাথে নোট করে ফেলেন। অথবা নোট করার সময় না থাকলে, আমরা অনেকে সময় পাই না, সময়ের অভাবে নোট করতে পারি না, সো আপনারা কি করতে পারেন, এই জায়গাগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে নিজেদের মোবাইলে একটা পিডিএফ করে ফেলেন। ট্রাস্ট মি, পরীক্ষার আগে এগুলো খুবই 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 ভালো কাজে দেয়। আপনি একবার রিভিশন দিয়ে যেতে পারবেন এই এমব্রায়োলজির টপিক গুলো। এবং দেখা যায় কি, যে পার্ট ওয়ানে আপনার ওই বেইলি রিলেটেড এমব্রায়োলজি গুলোই বেশি আসে, যেগুলো বেইলিতে বলা আছে। সো খুব একটা বাইরে থেকে সব এমব্রায়োলজি পড়াশোনা করে গিয়ে ডিরাইভেটিভস পড়ে টরে গিয়ে তেমন একটা লাভ হয় না আসলে। বেইলিতে যা বলা এগুলোই বেশি আগে দেওয়া হয়। তো শুরুতেই আমরা এরকম এমব্রায়োলজির একটা টপিক পেয়ে গেলাম, সেটা হলো লাংসের ডেভেলপমেন্ট। ওকে। তো আপনারা শুরুতেই বলেন আমাকে যে লাংস হচ্ছে আমাদের তিনটা গাটের মধ্যে কোন গাটের ডিরাইভেটিভ? ফোর গাট, মিড গাট, আর হাইন্ড গাট? না দেখেই বলেন।
লাংসটা হচ্ছে কোন গাট থেকে আসে? আচ্ছা, আজকে মেবি আপনারা মাইক অন করেও অ্যান্সার করতে পারবেন। আমি ওখানে অবশ্যই করতে পারতেছি না, আমি গ্রুপটা দেখতেছি। বলেন কেউ একজন যদি থাকেন ক্লাসে। ফোরগাট। ভেরি ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে প্রিমিটিভ ফোর গাট থেকে আসে। ওকে, আমাদের প্রিমিটিভ ফোর গাট থেকে আসে। আর যদি বলা হয় যে তিনটা জার্ম লেয়ারের মধ্যে কোন জার্ম লেয়ার থেকে আসে, অ্যান্সার কি হবে? আমাদের তিনটা জার্ম লেয়ার আছে না, মেজোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম। যদি বলা হয় লাংস কোন জার্ম লেয়ারের ডিরাইভেটিভ, অ্যান্সার কি হবে? এনিওয়ান? সহজ না জিনিসটা? ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট, এগুলো বেসিক্যালি কোন জার্ম লেয়ার থেকে আসে? আপনাদেরকে কি মিউট করে দেওয়া হয়েছে? আশা করি তো না। আচ্ছা, তো ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কোন ডিরাইভেটিভ, কোন জার্ম লেয়ারের ডিরাইভেটিভ? এন্ডোডার্মাল ডিরাইভেটিভ না এগুলো? তো যদি বলা হয় যে প্রিমিটিভ লাংসের ডেভেলপমেন্ট কই থেকে হয়, প্রথম কথাটা হবে আমাদের প্রিমিটিভ ফোর গাট থেকে। আর যদি ওভারঅল আমার জার্ম লেয়ার জানতে চাই, অ্যান্সার হবে এন্ডোডার্ম। ঠিক না? আচ্ছা, কেন একটা এমব্রায়োলজি পড়লাম, খুব ইম্পর্টেন্ট। পরে খুবই খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাংসের ডেভেলপমেন্টটা বেসিক্যালি কোন সময় হয়। কোন সময় হয়, কিছু সময় পড়তে হবে। যেমন এমব্রায়োলজি থেকে আপনি যদি এই যে প্রথম ফার্স্ট ট্রাইমস্টারে কি কি হয়, সেকেন্ড ট্রাইমস্টারে খুব উইক ধরে ধরে পড়ে যান, এগুলো আসলে তেমন একটা এই টাইপের প্রিপারেশন ইফেক্টিভ হয় না। ওকে, এরকম সময় রিলেটেড মানে উইক রিলেটেড কিছু ইনফরমেশন আপনাকে জেনে যেতে হবে। যেমন আমি লাস্ট ক্লাস যারা করেছে, আজকে যারা আছেন লাস্ট ক্লাসের আমার সাথে, একটা জিনিস আমি বলেছিলাম যে কোন সময়টাতে অ্যান্টিনেটাল পিরিয়ডের কোন সময়টাতে মানে ফিটাসের মধ্যে যদি কোনো ধরনের কার্ডিয়াক অ্যাবনর্মালিটি থেকে থাকে কিংবা সেপ্টাল অ্যাবনর্মালিটি থেকে থাকে, আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন সময়টাতে, কোন অ্যান্টিনেটাল সময়টাতে। বলতে পারবেন কি কেউ? প্রিভিয়াস ক্লাস যারা করেছেন কিংবা পড়া হয়েছে লেকচারটা, তারা অবশ্যই অ্যান্সার দিতে পারবেন আশা করি। কোন সময়টাতে, কোন অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা হচ্ছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হার্টের এটা ডিটেক্ট করতে পারি? এনিওয়ান? আপনাদেরকে কি মিউট করে দেওয়া হয়েছে? আমি বুঝতেছি না। না আপু, হচ্ছে যে স্টুডেন্ট মাত্র একজন জয়েন করতে গুগল মিটে। হ্যাঁ, মিউট করিয়েন না। হ্যাঁ, যারা অ্যান্সার করতে চান ওনারা মাইক অন করে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, ওকে। তো আমি এটা বলেছিলাম না যে লাস্ট ক্লাসে আপনাদের হচ্ছে যদি মানে ফিটাসের কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটিটা থেকে থাকে, এটা কিন্তু আমরা 16 to 18 উইকস এই সময়টাতে অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা এই সময়টাতে কিন্তু ডিটেক্ট করতে পারি। সো এই সময়টা আমরা পড়ি। ঠিক তেমনি লাংসের ডেভেলপমেন্ট কখন হয়? প্রিমিটিভ লাংসের ডেভেলপমেন্ট হয় ফোর্থ উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। এগুলো ইম্পর্টেন্ট, এসবি এর জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলো বেইলিতে আছে। ওকে, সো আমরা তিনটা কোয়েশ্চেন পড়লাম ওভারঅল। একটা হচ্ছে লাংসের ডেভেলপমেন্ট কই থেকে হয়, প্রিমিটিভ ফোর গাট। আর ওভারঅল আমাদের কাছে যদি জার্ম লেয়ার জানতে চায়, অ্যান্সার হবে এন্ডোডার্মাল ডিরাইভেটিভ। ওকে, কখন ডেভেলপ করে? ফোর্থ উইক অফ জেস্টেশনাল মানে ইন্ট্রাইউটেরাইন লাইফ, ফোর্থ উইকে এটা ডেভেলপ করে যায়। ওকে, তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রিমিটিভ লাংসের ভেনাস ড্রেনেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিমিটিভ লাংসের ড্রেনেজ হয় কার্ডিনাল ভেইন থেকে। ওকে, প্রিমিটিভ লাংসের ভেনাস ড্রেনেজটা হয় কার্ডিনাল ভেইনের মাধ্যমে, যেটা পরবর্তীতে আলটিমেট ডেভেলপমেন্টের মাধ্যমে হয় পালমোনারি ভেইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালমোনারি ভেইন বলতে পারে যে সোর্স অফ ডেভেলপমেন্ট অফ পালমোনারি ভেইন, এই টাইপের প্রশ্ন বলতে পারে। এটা হচ্ছে কার্ডিনাল ভেইন। তাহলে আমরা আরেকটা এসবিএ পড়লাম। ওকে, সো এই টাইপের এমব্রায়োলজি গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো এই জায়গাগুলো। আচ্ছা, তাহলে এই গেল এমব্রায়োলজি। এখন আমরা চলে আসি অ্যানাটমি। অ্যানাটমির মধ্যে দেখবেন এই চ্যাপ্টারে আমি কিছু রেড মার্ক করেছি। এগুলো আসলে আপনার ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই যে এটা কোন পেপারের জন্য ইম্পর্টেন্ট। এগুলো ইউনিভার্সাল ইম্পর্টেন্ট, যে কোনো কিছুতে দিতে পারে। ওকে, তো
লাংসের অ্যানাটমির ক্ষেত্রে খুবই খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন বেসিক কিছু কথাবার্তা লাংসের অ্যানাটমিতে অবশ্যই জানতে হবে, যে রাইট লাংসের মধ্যে কয়টা লোব থাকে, লেফটে কয়টা লোব থাকে। যেমন রাইটের ক্ষেত্রে আমরা জানি দুইটা ফিশার থাকে, ঠিক না? একটা হচ্ছে অবলিক ফিশার, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। তো এই দুইটা ফিশার থাকার কারণে রাইট লাংসটা হয়ে যায় তিনটা ভাগে ভাগ, তিনটা লোব থাকে আমরা জানি। ওকে, বেসিক কিছু জিনিস রিকল করার কিছু না। লেফটের ক্ষেত্রে জাস্ট একটা ফিশার থাকে, দ্যাট ইজ অবলিক ফিশার। এই লাংসটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়, আপার লোব এন্ড লোয়ার লোব। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই যে লেফট লাংসেরও মিডল লোব ইন্ডিকেট করে এরকম একটা স্ট্রাকচার আছে, লেফট লাংসে কিন্তু কোনো মিডল লোব থাকে না, কিন্তু এই মিডল লোবটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা স্ট্রাকচার লেফট লাংসে আছে। এই স্ট্রাকচারটার নাম কি? এটা কিন্তু অনেকবার এসপিএতে আসছে, বলতে পারবেন কি কেউ? যে কেউ বলেন, মাইক অন করে বলতে পারেন, যারা হচ্ছে গ্রুপে ক্লাস করতেছেন আপনারা কমেন্টে বলতে পারেন, কোনো সমস্যা নেই, ভুল হলেও কোনো সমস্যা নাই। ভেরি গুড, লিঙ্গুলা, ঠিক না? তাহলে আমাদের লেফট লাংস এর মধ্যে মিডল লোবটা ইন্ডিকেট করে হচ্ছে লিঙ্গুলাটা। আচ্ছা, ভেরি গুড। তাহলে আরো কিছু জিনিস আমি বলে দেই, ডেইলি ক্লাসগুলোতে আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো, যে এই চ্যাপ্টার রিলেটেড আপনারা বেসিক পোর্শনটা যখন পড়বেন তখন কি কি পড়বেন। যেমন আপনারা যখন থোরাক্স পড়বেন, লাংস পড়বেন, এখান থেকে অবশ্যই অবলিক ফিশার, হরাইজন্টাল ফিশারের কোর্সটা পড়ে নেবেন ভালো করে। ওকে, এই দুইটার কোর্স থেকে কিন্তু এমসিকিউ আসে, এসবিএ কম আসে বাট এমসিকিউ আসে, স্ট্যাম্প পাওয়া যায়। সো দুইটা ফিশারের কোর্স পড়বেন। ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট ইনফিনিটি স্টার, এটা রিলেটেড যত ইনফরমেশন আছে কোনোটাই যাতে মিস না যায়। ওকে, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টটা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে চলে আসি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এসবিএ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তারপরে বলবেন, আমি জানি সবাই এটা পারবে। এই টাইপের প্রশ্ন খুব আসে পরীক্ষায় একটা সিনারিওর মাধ্যমে। কিরকম টাইপের সিনারিওটা থাকে, যে একটা ছোট বাচ্চা, যেমন একটা 5 বছরের বাচ্চা, সে মানে হি ইজ a 5-year-old male child was playing with a coin অথবা বিডস, হ্যাঁ, পুতির মালা থাকে না, এগুলো নিয়ে হচ্ছে সে খেলতেছে। হঠাৎ করে এই ফরেন বডিটা সে ইনহেল করে ফেললো। সাইট অফ ডিসলজমেন্ট, হোয়াট উইল বি দ্য সাইট অফ ডিসলজমেন্ট অফ দিস ফরেন পার্টিকেল? এই টাইপের প্রশ্ন ইনভ্যারিয়েবলি প্রতিবার দেখা যায় আসে, যে একটা 5 বছরের ছোট বাচ্চা খেলছে, সে হঠাৎ করে একটা ফরেন পার্টিকেল ইনহেল করে ফেললো। তো এই ফরেন পার্টিকেলটা আলটিমেটলি কোথায় গিয়ে মানে ডিসলজ হবে, কোথায় গিয়ে স্টাক হবে লাংসে? অ্যান্সার কি হবে? রাইটে যাবে নাকি লেফটে যাবে? একদম স্পেসিফিক করে জানতে চায় যে রাইট কোন সাইডে যাবে, কোন জায়গায় গিয়ে ডিসলজ হবে। এখন আপনারা একদম স্পেসিফিক করে বলতে পারবেন কি কেউ আমাকে, যে কোন জায়গাটাতে গিয়ে এই ফরেন পার্টিকেলটা আটকাবে? এনিওয়ান? ভেরি গুড, একজন অ্যান্সার করেছেন, রাইট ব্রোঙ্কাস, ভেরি গুড। রাইটে যাবে এবং এটা লোয়ার লোবে যাবে। কেন? কারণ হচ্ছে রাইট মেইন ব্রোঙ্কাসটা লেফটের তুলনায় একটু শর্ট, একটু ওয়াইড এবং অনেক ভার্টিক্যালি থাকে, দ্যাটস ওয়াই লেফটের তুলনায় রাইটে ইজিলি ফরেন পার্টিকেলটা চলে যায়। তারপরের প্রশ্ন আসে, এটা কোথায় গিয়ে স্টাক হবে? এটা হচ্ছে সহজ জিনিস, যে গ্র্যাভিটি তাকে অ্যাট্রাক্ট করবে, সো সবকিছু গিয়ে তলানিতে জমা হয়, ঠিক না? তাহলে রাইট ব্রোঙ্কাসের লোয়ার লোবে গিয়ে এই ফরেন পার্টিকেলটা ডিসলজ হবে। এই প্রশ্নটা প্রতিবার পরীক্ষায় আসে। ওকে, সো সহজ একটা এসবিএ। এইভাবে এরকম সহজ সহজ পয়েন্ট গুলো আপনারা টার্গেট করবেন, তাহলে দেখা যায় যে মার্কস অনেক ভালো ক্যারি করা যায়। আচ্ছা, ভেরি গুড যারা অ্যান্সার করছেন। ওকে, তো এটা একটা কোয়েশ্চেন গেল। আরেকটা আমি কোয়েশ্চেন আপনাদেরকে যদি করি, যে ম্যালিগনেন্সি, হ্যাঁ, টিউবারকুলোসিস, এগুলো লাংসকে আমরা 10টা সেগমেন্টে ডিভাইড করি না? এদেরকে আমরা বলি ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এই সেগমেন্ট গুলোতে আমরা করি, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে দেখা এই সেগমেন্ট মানে ডিভিশনের কারণে লাংসে যদি কোনো কারণে ইনফেকশন হয়, একটা সেগমেন্টে ওই সেগমেন্টে এটা কনফাইন্ড থাকে, মানে গড এমন ভাবে ক্রিয়েট করেছেন যাতে এক সেগমেন্টে 100, এটা ওই সেগমেন্টটাতেই থাকে, বাকিটুকুতে স্প্রেড হয় খুবই কম। তো এরকম টাইপের যদি আমি আপনাদের কাছে জানতে চাই যে ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, এগুলো বেসিক্যালি কোন
সেগমেন্টে বেশি হয় লাংসে, মানে কোন সেগমেন্টটাকে বেশি এফেক্ট করে যদি জানতে চাই। এনিওয়ান? এপিক্যাল সেগমেন্ট। কোনটা? এপিক্যাল। এপিক্যাল না, এটা হলো এই জিনিসটাই আপনারা মানে নোট ডাউন করে রাখেন সব সময়, যে এই যে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্সটা হচ্ছে একটা সেগমেন্টে ইনফেকশন হলে এটা হচ্ছে এই জায়গাটাতে কনফাইন থাকবে, স্প্রেড হবে না, এক্সেপ্ট টু কন্ডিশন। একটা হচ্ছে ম্যালিগন্যান্সি, আরেকটা হচ্ছে টিউবারকুলোসিস। এই দুইটা কন্ডিশন কোনো কিছু মানে না, এরা হচ্ছে সবগুলো সেগমেন্টকে এফেক্ট করতে পারে একই সাথে। ওকে, সো এই টাইপের প্রশ্ন যদি আসে সবসময় এটা মনে রাখবেন যে টিউবারকুলোসিস আর ম্যালিগন্যান্সি এই রুলসটা মানে না, তারা হচ্ছে সবগুলো সেগমেন্টকে এফেক্ট করে ফেলতে পারে। ওকে, সো এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু লাগবে না। লাংস থেকে আর কি কিছু বলবো? হ্যাঁ, মিডিয়াস্টিনাল সারফেস অফ বোথ লাংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মাস্ট টু নো, এগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে। যেমন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা এসবিএ, যেটা হচ্ছে এখন আসলে আপনার ওই যে এসবি এর পরিমাণ পার্ট ওয়ানে বেশি, সো এমআরসিএস বেসড প্রশ্ন একটু বেশি করা হয়, কারণ বিসিপিএস দেখা গেছে এই যে রিসেন্টলি দেখলেন না যে এমআরসিএস টাকেও রিকগনাইজ করে ফেলছে অলরেডি। সো এই টাইপের প্রশ্ন বেশি আসে। তো খুবই কমন একটা প্রশ্ন এটা, 2021 এর জানুয়ারি থেকে আসা শুরু হয়েছে, মেবি প্রত্যেকবার আসতেছে। আমি আপনাদেরকে বলি, আপনারাই অ্যান্সার করতে পারবেন খুবই ইজিলি। যে ধরেন একটা পেশেন্টের অপারেশন করা হচ্ছে, হ্যাঁ, কি টাইপের সার্জারি, মানে হচ্ছে থোরাসিক সার্জারি করা হচ্ছে। এখন সার্জন উনি হচ্ছে রাইট লাংস নিয়ে উনি কাজ করতেছেন। তো হাইলাম অফ দ্য লাংসে পৌঁছানোর পরে উনাকে অনেক কশাসলি হ্যান্ডেল করতে হবে, এই জায়গাটুকু অনেক কশাস থাকতে হবে, কারণ এই হাইলাম অফ দ্য লাংসের ঠিক সামনে একটা খুব ইম্পর্টেন্ট নার্ভ থাকে। এই নার্ভটার নাম কি? হাইলাম অফ দ্য লাংস অথবা রুট অফ দ্য লাংস এর সামনে উনাকে অনেক কশাসলি এই জায়গাটুকু হ্যান্ডেল করতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটার সামনে দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট নার্ভ যায়। এই নার্ভটার নাম কি? এনিওয়ান? খুব কমনলি আসে এগুলো। ভেরি গুড, ভেরি গুড, ফ্রেনিক নার্ভ। ওকে, এটা আপনাকে মনে রাখতেই হবে। আমি বলে এখানে লিখে দিই যে রুট অফ দ্য হাইলামের সামনে থাকে, ফ্রেনিক নার্ভ, সামনে থাকে ফ্রেনিক নার্ভ অ্যান্টেরিয়রলি। আর পেছনে থাকে কোন নার্ভ? হাইলামের পেছনে কোন নার্ভ থাকে? হাইলাম অফ দ্য লাংস এর সামনে দিয়ে ফ্রেনিক নার্ভ যায়, ছবি দেখলে খুব কমনলি বোঝা যায়। আর পেছনে কোন নার্ভ থাকে? ভেগাস নার্ভ। ওকে, কিভাবে মনে রাখবেন? মনে রাখলে আরেকটা মনে রাখবে, তুমি মনে রাখো পিছে ভাগো, এভাবে দিয়ে, হ্যাঁ, পিছন দিয়ে ভাগো, মানে হচ্ছে পোস্টেরিয়রলি ভেগাস নার্ভটা থাকে। সো খুবই খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন খুবই আসে। যেমন হচ্ছে হাইলাম অফ দ্য লাং মোবিলাইজ করা হচ্ছে, এটা কশাসলি হ্যান্ডেল করতে হবে, না হলে পেছনের দিকে একটা ইম্পর্টেন্ট নার্ভ কাটা পড়ে যাবে কিংবা নার্ভ ইনজর্ড হবে। এই নার্ভটার নাম কি? ভেগাস নার্ভ। এইভাবে দেখবেন অনেক বড় কাহিনী করে একটা স্টেম দিয়ে সহজে লাস্টে দিয়ে এই সহজ ছোট্ট কথাটা জানতে চাচ্ছে আপনার কাছে। সো ওভারঅল আমি বলে দিলাম, যেহেতু লাংসের অ্যানাটমি পড়াচ্ছি। আচ্ছা, তারপরে মেকানিক্স অফ ব্রিদিং, এখানে হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি কিছু ইম্পর্টেন্ট মানে কথাবার্তা বলা, সহজ জিনিসই বলা, এত কঠিন কিছু বলা নাই। যে এই যে আপনার ইন্সপিরেশনের টাইমে ইন্সপিরেটরি মাসলস গুলো কন্ট্রাক্ট করবে, লাংসের যে এন্টেরো পোস্টেরিয়র বা ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো বেড়ে যাবে, ইন্সপিরেশন হবে। তারপরে দুইটা মাসেল রিল্যাক্স করে যাবে, বিশেষ করে ডায়াফ্রাম রিল্যাক্স করে যাবে। তারপরে আস্তে আস্তে এক্সপিরেশন হবে, ডায়ামিটার গুলো কমলো, এক্সপিরেশন করলো। বেসিক কিছু কথা আপনাদের কাছে জানতে চাই, সেটা হলো যে হোয়াট আর দ্য মাসলস রেসপন্সিবল ফর কোয়াইট ইন্সপিরেশন? বলেন, সহজ কিছু বেসিক কথাবার্তা, কিন্তু দেখবেন এগুলো যে এখন বলতেছেন, চর্চা করতেছেন, এগুলো থেকে সহজ ভাবে একটা এসবিএ পেয়ে যাবেন পরীক্ষায়। বলেন, হোয়াট আর দ্য মাসলস রেসপন্সিবল ফর কোয়াইট ইন্সপিরেশন? কোন কোন মাসল?
এই কোয়েশ্চেনের অ্যান্সার দিলে এটা রিলেটেড আরো দুইটা এসবি আমি পড়াই দিব। বলেন। diaphragm, ইন্সপিরেশনের জন্য, হ্যাঁ ভেরি গুড, দা ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, নট এক্সটার্নাল। ওকে, এক্সটার্নাল, হ্যাঁ ইন্টারকোস্টাল মাসল। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ডায়াফ্রাম এন্ড দ্য ইন্টারকোস্টাল মাসল, এখান থেকে সরি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, রাইট, ইন্টারনাল হবে না, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আচ্ছা, এখন এখান থেকে যে প্রশ্নটা আসে, মানে দুইটা এসবি আমরা পড়বো, সেটা হলো একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভিগোরাস কাফিং, খুব বেশি কাশি হচ্ছে একটা পেশেন্টের, হ্যাঁ, তো এই ভিগোরাস কাফিং সময় সবচেয়ে বেশি ফোর্স কোন মাসলটা থেকে আসে? এটা কিন্তু ওভারঅল আমি মানে ইন্সপিরেশনের সময় কোন মাসলটা কাজ করে, ওভারঅল আমি হচ্ছে ইন্সপিরেশনের মাসল গুলো সম্পর্কে বলছি। যেমন ইন্সপিরেশন, সরি আমি মেবি একটু ইয়ে করে ফেলছি, আমি একটু আবার শুরু থেকে বলি। সেটা হলো যে প্রথমে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে কোয়াইট ইন্সপিরেশনের জন্য রেসপন্সিবল মাসল হচ্ছে আমাদের দ্য ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসল গুলো। আচ্ছা, খুবই ভালো। তারপরে হচ্ছে যে ফোর্সফুল ইন্সপিরেশনে এরকম আমাদের অনেকগুলো মাসল কাজ করে। তো এখানের মধ্যে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা মানুষের যদি খুব বেশি পরিমাণে কাশি হয়, সে ভিগোরাসলি যদি কাশতে থাকে, এই সময়টাতে বডির একটা মাসেল রিল্যাক্স থাকে, বাকি সবগুলো কিন্তু কন্ট্রাক্ট করা যায়, সবগুলো থেকেই ফোর্স আসে, একটা মাসেল বডিতে রিল্যাক্স থাকে, এই মাসেলটার নাম কি? ডিউরিং diaphragm, ইয়েস, ভেরি গুড, একটা মাসেল রিল্যাক্স থাকে, সেটার নাম হচ্ছে দা ডায়াফ্রাম। ওকে, এটা একটা এসবিএ। এখন আরেকটা এসবিএ, আরো কয়েকটা প্রশ্ন বলি আপনাদেরকে। আসলে এই চ্যাপ্টার রিডিং করে গিয়ে কোনো লাভ নাই, এটা হচ্ছে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এগুলো বলি, তাহলে আপনাদের কাজে দিবে বেশি। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন তো, হোয়াট আর দ্য মাসলস রেসপন্সিবল ফর কোয়াইট এক্সপিরেশন? বলেন, দেখি কে বুদ্ধি করে বলতে পারে আমাকে। কোনো মাসেলই না, কোনটা? এটা তো হোয়াট একটা আর দ্য মাসলস রেসপন্সিবল ফর কোয়াইট এক্সপিরেশন? প্যাসিভ প্রসেস, মেবি ভেরি কোনো গুড, মাসেলই না। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস, ইট ইজ এ প্যাসিভ প্রসেস। তাহলে এই কোয়াইট এক্সপিরেশনের জন্য মেইনলি রেসপন্সিবল কি? এটা আসে এসপিএ তে। এই কোয়াইট এক্সপিরেশনের জন্য মেইনলি তাহলে রেসপন্সিবল কি ফ্যাক্টর? কোন ফ্যাক্টরটা রেসপন্সিবল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলা প্রশ্ন বলতেছি সব পরীক্ষায় আসছে। হলো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন যে কোয়াইট এক্সপিরেশনের জন্য কোন মাসেল রেসপন্সিবল? নো মাসেল ইজ রিকোয়ার্ড হিয়ার বিকজ এটা একটা প্যাসিভ প্রসেস। তাহলে কি হবে? এটার জন্য মেইন রেসপন্সিবল ফ্যাক্টর কোনটা? ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং। হ্যাঁ, এক্সপিরেশনে মাসেল কাজ করে কোন সময়? ফোর্সফুল এক্সপিরেশনে মাসেল কাজ করে। সেকেন্ড কোয়েশ্চেনটা আসবে, ফোর্সফুল এক্সপিরেশনের সময় কোন মাসেলটা থেকে সবচাইতে বেশি ফোর্স আসে? বলতে পারবেন কি কেউ? ইন্টারনাল ইন্টারকোস্টাল। ফোর্সফুল এক্সপিরেশনে আমাদের অ্যাবডোমেনের যে মাসেল গুলো আছে, ইন্টারনাল ওই যে কি বলে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপরে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, এই যে বড় বড় মাসেল গুলো, এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস, এই টাইপের যে মাসেল গুলো আছে এগুলোই তো বেসিক্যালি আমাদের ফোর্সফুল এক্সপিরেশনে কাজ করে। তো প্রশ্নটা যদি আসে এই ফোর্সফুল এক্সপিরেশনের সবচাইতে বেশি ফোর্স কোন মাসেলটা থেকে আসে? জানেন কি কেউ? আচ্ছা, রেক্টাস অ্যাবডোমিনিস, এটা মনে রাখবেন। হ্যাঁ, রেক্টাস অ্যাবডোমিনিসটা হচ্ছে সবচাইতে বেশি ফোর্স দেয়। ওকে, বলে ফেললাম, এখান থেকে আর কিছু নাই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? মানে এই জায়গাগুলো থেকে কি টাইপের প্রশ্ন হয় বোঝাতে পারলাম? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে বোঝা যায় যে আপনারা ক্লাসে আছেন। আচ্ছা, ওকে, তাহলে আমি আগাই। হ্যাঁ,
ওকে, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে একটু সার্জিক্যাল সাইটে ঢুকে যাচ্ছি। তাহলে থোরাসিক সার্জারির ক্ষেত্রে, মেজর থোরাসিক সার্জারি গুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিটনেসটা অ্যাসেস করতে হবে। হ্যাঁ, ফিটনেসটা অ্যাসেস করতে হবে। তো এটার ক্ষেত্রে আপনার কি কি করা হয়, ওই সেম আমরা যেভাবে একটা ওটির পেশেন্টকে প্রিপেয়ার করি। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে রিস্ক দেখি, যদি এল্ডারলি এজের পেশেন্ট হয় আমরা রিস্ক বেনিফিট রেশিওটা ক্যালকুলেট করে দেখি যে এই ওটিটা করলে উনার বেনিফিট বেশি হবে না রিস্ক বেশি থাকবে। তারপরে উনাকে আমরা প্রিপেয়ার করি, কোমরবিডিটিস গুলো দেখি, মর্টালিটির ফ্যাক্টর কিছু আছে নাকি এগুলো দেখি। এই কথাবার্তাগুলোই নর্মাল জিনিসপত্র এখানে বলা। সো আমাদের এক্সামের জন্য যেটা লাগবে, আমরা একটু এই জায়গাগুলো রিডিং দিয়ে রাখবো, যে রিস্ক ক্যালকুলেট করা হয় 9টা ভ্যারিয়েবল দেখে। এই 9টা ভ্যারিয়েবল আমরা একটু রিডিং দিব। যেমন পেশেন্টের এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার অপারেশনের টাইমে সে মারা যাবে কিনা, তার মর্টালিটি রিস্ক কতটুকু, এগুলো যাচাই বাছাই করতে গেলে আমাদেরকে 9টা প্যারামিটার একটু চেক করে নিতে হবে। সেটা হচ্ছে, একটা হলো বয়স, ওকে, আরেকটা হচ্ছে তার জেন্ডার, মেল অর ফিমেল। তারপরে আরেকটা স্কোরিং আছে, এএসএস স্কোরিং বলা হয়। হ্যাঁ, আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট স্কোরিং। এটা আসলে লাগবে না, এটা এমআরসিএস এ ইনভ্যারিয়েবলি আসে এই প্রশ্নটা, কিন্তু এখন পর্যন্ত পার্ট 1-এ আসে নাই, সো আপাতত এটার দরকার নাই। আর না হলে আমি যদি ইয়ে করতে পারি তাহলে এই 5টা পয়েন্ট মাত্র এই স্কোরিং এর আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তারপরে পারফরমেন্স স্ট্যাটাস, ডিজনিয়া স্কোর, প্রায়োরিটি, কতটুকু সার্জারির, এক্সটেনশন, ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস, কোমরবিডিটি স্কোরিং। এই কয়েকটা ভ্যারিয়েবল জাস্ট একটু রিডিং, আর কিছু রিডিং, 9টা ভ্যারিয়েবল যে আমরা দেখি। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন আমরা চলে আসি ইম্পর্টেন্ট কিছু জায়গাতে। সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট এই যে জায়গাটা, এটা হচ্ছে ফিজিওলজির পার্ট, পেপার 2। হ্যাঁ, পেপার 2 এর জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আসলে আমি বলবো কি, যে এটা আসলে আমরা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়াশোনা, আমরা কিন্তু স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট, এগুলো অনেক ইলাবোরেটরি পড়াশোনা করে এসেছি। হ্যাঁ, তো এই জায়গাটুকু হচ্ছে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এতটুকু হচ্ছে আমাদের বেইলিতেও দেওয়া আছে, এজন্য। তো রেসপিরেটরি সিস্টেমের ইনভেস্টিগেশন কি কি করি আমরা, ওভারঅল রেসপিরেটরি সিস্টেমের ইনভেস্টিগেশনে আমরা একদম শুরুতে যদি বলতে যাই, আমরা হচ্ছে চেস্ট এক্সরে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যান, চেস্টের HRCT চেস্ট, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে। তারপরে আমরা কিছু লাং ফাংশন টেস্ট করি, পালমোনারি ফাংশন টেস্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা পেশেন্টের কি দেখার জন্য, সিভিয়ারিটি দেখার জন্য, তার ফাংশনাল ক্যাপাসিটি দেখার জন্য, এই টাইপের। এখন এই যে একটা কথা বললাম আমি, যে পালমোনারি ফাংশন টেস্ট ইজ ভেরি ইউজফুল ইন ডিটারমাইনিং দ্য সিভিয়ারিটি অফ পালমোনারি ডিজিজ। এটা একটা ভ্যাগ টার্ম। হ্যাঁ, এটার আন্ডারে একদম স্পেসিফিক করে এসবিএ তে জানতে চায় যে লাং ডিজিজ যেগুলো আছে বা পালমোনারি যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলোর সিভিয়ারিটি মার্কার কোনটা, এটা একদম স্পেসিফিকলি জানতে চায় যে এই লাং ফাংশন টেস্ট গুলোর মধ্যে কোনটা পালমোনারি ডিজিজ গুলোর ক্ষেত্রে সিভিয়ারিটি মার্কার। আমি আজকে জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রশ্ন কিভাবে হয় এই চ্যাপ্টারটা থেকে এটা মানে বলে দিব। বলতে পারবেন কি কেউ? FEV1 or FEV1 FBC রেশিও দুইটার যে কোনো একটা মেবি। নো, আপনার যখন এসবিএ তে এই জিনিসটা জানতে চাইবে তখন সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে আসলে পালমোনারি ডিজিজ গুলোর ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি যদি জানতে চাই আমার সিভিয়ারিটি মার্কার কোনটা, এটা অলওয়েজ হবে পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এটা হচ্ছে সিভিয়ারিটি মার্কার। ওকে, আচ্ছা, এই টাইপের প্রশ্ন হলে এটা অ্যান্সার হবে। আর এফবিসি FB1 এটা রিলেটেডও আরেকটা এসবি আছে, এটা আমি আসি এখানে, এটাতে বলে দিবে। তাহলে এটা একটা প্রশ্ন, সিভিয়ারিটি মার্কার কোনটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই পিক এক্সপিরেটরি ফ্লো রেটটা আমরা কি দিয়ে মেজার করি, রাইট ফ্লো মিটার অথবা পিক ফ্লো গজ অথবা পিক ফ্লো গজ, এগুলো দিয়ে আমরা মেজার করে থাকি নর্মালি। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মেজার করে থাকি। আচ্ছা,
এখন তাহলে এটা গেল, পরে আমি এগুলো একটু ইয়ে করে বোঝাই। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো দেখি, বলেনও কেউ একজন মাইক অন করে বলতে পারেন আর কমেন্টেও লিখতে থাকেন আপনারা। লাং ভলিউম কয়টা, লাং ক্যাপাসিটি কয়টা, কি কি আছে বলতে থাকেন। আমি রিসোর্সটা নিয়ে আসি, তারপর একটু ইয়ে করে বুঝাই দিই। ভলিউম কি কি আছে, ক্যাপাসিটি কি কি আছে বলতে থাকেন আপনারা, বলতে থাকেন, আপনাদের পড়াশোনাটাও অনেক ভালোভাবে রিভাইজ হবে। আচ্ছা, তাহলে একটা একটা করে আসি। হ্যাঁ, সেটা হলো যে এই যে দেখেন, প্রথমে আমি এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে যে আমাদের লাং ভলিউম আছে কি কি, যেমন আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, আমাদের এক্সপিরেটরি রিজার্ভ আছে, আমাদের রেসিডুয়াল ভলিউম আছে, আমাদের টোটাল লাং ভলিউম আছে, ঠিক না? এই 4টা ভলিউম আছে। আমাদের ক্যাপাসিটি কি কি আছে, আমাদের আছে হচ্ছে সরি আমি মেবি টাইডাল ভলিউমটা বাদ দিয়েছি, মেইন জিনিসটাই টাইডাল ভলিউম। আচ্ছা, ক্যাপাসিটির মধ্যে কি কি আছে, যেমন ইন্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি, তারপরে আছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, এগুলো আছে না? আচ্ছা, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে দেখেন একদম শুরু এখানের মধ্যে ফাংশন টেস্টের মধ্যে একটা কথা আমরা বললাম যে এই যে পালমোনারি ফাংশন টেস্ট গুলো আছে এটার মধ্যে সবচাইতে কমন স্পাইরোমেট্রি, স্পাইরোমেট্রিটা আমরা সবচাইতে কমনলি করি। এখন এই যে লাং ফাংশন মানে লাংস এর ভলিউম গুলোর কথা বললাম, ক্যাপাসিটি গুলোর কথা বললাম, আমার প্রশ্নটা হচ্ছে এই স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা নর্মালি এই লাং ভলিউমস ক্যাপাসিটি এগুলো মেজার করে থাকি, এক্সেপ্ট 2, শুধুমাত্র 2টা, একটা ভলিউম একটা ক্যাপাসিটি, এই 2টা আমরা হচ্ছে স্পাইরোমেট্রির মাধ্যমে মেজার করতে পারি না। কোনগুলো? রেসিডুয়াল ভলিউমটা পারি না। ভেরি গুড, রেসিডুয়াল ভলিউম আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে মেজার করতে পারি না। আর কোন ক্যাপাসিটিটা মেজার করতে পারি না? স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা রেসিডুয়াল ভলিউম মেজার করতে পারি না, আমরা ফাংশনাল ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি যেটা আছে সেটা মেজার করতে পারি না। ওকে, গেল। তাহলে প্রশ্ন হচ্ছে এই 2টা জিনিস যেহেতু আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে মেজার করতে পারি না, আমরা মেজার করি তাহলে কি দিয়ে? এগুলো নোট করে ফেলেন, এই চ্যাপ্টারটাতেই লিখে ফেলেন, কাজে দিবে। এনিওয়ান বলেন, লিখেন কমেন্টে, এগুলো হচ্ছে একদম কমন জিনিস। ওকে, তাহলে আমরা কি কি বললাম যে স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা মেজার করতে পারি না, আমি এখানে লিখে দিই, পিডিএফটা তো আপনাদের কাছেই যাবে। আমরা মেজার করতে পারি না হচ্ছে 2টা, একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম আর একটা হচ্ছে ফাংশনাল ক্যাপাসিটি। এই 2টা জিনিস আমরা কি মেজার করি? আমরা এই 2টা করি হিলিয়াম ডাইলিউশন টেস্টের মাধ্যমে। হিলিয়াম ডাইলিউশন টেস্টের মাধ্যমে, এটা লিখে রেখে দিবেন। তাহলে এগুলো আমরা মাপি কি দিয়ে? হিলিয়াম ডাইলিউশন টেস্টের মাধ্যমে মাপি। গেল, এখান থেকে আর বেশি ডিটেলসে কিছু জানতে হবে না। তারপরে চলে আসি, কিছু জিনিস একটু বলে দিই। হ্যাঁ, এখানের মধ্যে আমাদের এই জিনিসগুলো তো বুঝেন না যে ভলিউম কোনটা কি, যেমন একটা যদি দেখা আমরা কি, হ্যাঁ, তো এই যে নর্মাল আকারে দেখা, আমাকে একটু ক্ষমা করবেন না, এটা হচ্ছে নর্মাল ওয়েভ না। এই ওয়েভটা আমাদের কি ইন্ডিকেট করছে? আমাদের ইন্ডিকেট করছে যে আমরা এই যে নর্মালি শ্বাস নেই, শ্বাস ছাড়ি, আমাদের যে ইন্সপিরেশন আবার ব্রিথ আউট করে এক্সপায়ার করে দেয় এয়ারটা, এই নর্মাল যে প্রসিডিউর, এটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। ওকে, এতটুকু আমাদের নর্মালি ইনহেল করতেছি, নর্মালি আবার বাতাস বের করে দিচ্ছি, কোনো ফোর্স নাই,
ওকে, কোনো সময়ের বাধা ধরা কিছু নেই, নর্মাল প্রসিডিউর। এটা হচ্ছে এই যে এয়ারটা ঢুকতেছে বের হচ্ছে, এই টোটাল মিলে হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে আমাদের, নর্মাল ওয়েভটা বোঝাচ্ছে আমাদের টাইডাল ভলিউম। ওকে, অ্যাপ্রক্সিমেটলি টাইডাল ভলিউমটা কতটুকু? অ্যামাউন্ট কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ স্টেমে আসে অ্যামাউন্ট। ওকে, এসবিএ তে আসে না, কিন্তু স্টেমে পাওয়া যায়। আমার সময় আমি পেয়েছিলাম। স্টেম গুলো আসলে মনে থাকে না তো সবার সবগুলো, তো দেখা যায় মিস হয়ে যায়। এটাই টাইডাল ভলিউম অ্যাপ্রক্সিমেটলি কত? 500 ml। ভেরি গুড, 500 ml। ওকে, আচ্ছা, এখন হলো এই নর্মালের বাইরে গিয়ে ফোর্সফুলি আমরা যে জিনিসপত্রগুলো করব, এগুলি চলে আসবে রিজার্ভের ক্ষেত্রে। ওকে, যেমন আমরা নর্মালি ইনহেল করলাম, করার পরে আবার ফোর্সফুলি আরো কিছু ইনহেল করলাম, করে ছেড়ে দিলাম বাতাস। ওকে, দেখেন আমি কি বললাম, যে নর্মালি বাতাস ইনহেল করলাম, আরো কিছু ফোর্সফুলি ইনহেল করলাম, যতটুকু আমি ফোর্সফুলি করতে পারি, করে ছেড়ে দিলাম নর্মালি। এই যে ফোর্সফুল ইন্সপিরেশনের পরে যতটুকু বাতাস আমার, মানে এয়ার আমার কাছে রিজার্ভ থাকবে, দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ। এইটা হচ্ছে খুবই বাজেভাবে আঁকা হচ্ছে, সরি। আচ্ছা, এই যে এই পিকটা ধরেন, এক্সহেল করে দিলাম, এই পিকটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। গেল। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে একটা মিনিট, আচ্ছা গেল, এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপরে আমরা চলে আসি যে নর্মালি ইনহেল করলাম, বাতাস নিলাম, বাতাস নেওয়ার পরে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আরো ফোর্সফুলি কিছু বাতাস বের করে দিলাম। এইভাবে ফোর্সফুল এক্সপিরেশনের পরে যতটুকু আমার কাছে রিজার্ভ থাকে, সেটা হচ্ছে, যেমন ধরেন ইনহেল আমার ফোর্সফুলি দিলাম বাতাস, এই এতটুকুটা হচ্ছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, তাহলে আমি তিনটা জিনিস বললাম, এগুলো আপনারা অবশ্যই মানে বেসিক ক্লাসগুলো আমাদের সাথে যদি যুক্ত থেকে থাকেন, আমাদের লং ব্যাচ গুলোতে, এগুলোতে আপনাদেরকে একদম ঝাড়া ঝাড়া করে পড়ানো হবে, এক্সাম নেওয়া হবে, এগুলো আলাদা, এবং আপনারাও অবশ্যই এগুলো পড়বেন। তো ওই সময় আপনাদের আরো ডিটেলস ধারণা হবে। এখানে আমি জাস্ট বেলি রিলেটেড কথা বলতেছি, যে নর্মালি বাতাস নিলাম ছাড়লাম, এটা আমাদের নর্মাল প্রসিডিউর, এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার টাইডাল ভলিউম। নর্মালি বাতাস নিলাম, আরো জোরে কিছু বাতাস নেওয়ার পরে ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নর্মালি বাতাস নেওয়ার পরে বাতাস ছেড়ে দিলাম, দেওয়ার পরে আরো ফোর্সফুলি কিছু বের করে দিলাম, এটা হচ্ছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই তিনটা ভলিউম মিলে আমার কোন ক্যাপাসিটিটা হয় বলেন? এই তিনটাকে যদি আমি যোগ করি, প্লাস করি, তাহলে আমার কোন ক্যাপাসিটি হবে লাংসের? তখন আর ডেফিনেশনটা একদম সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তখন এই তিনটার কম্বিনেশনে আমরা কোন ক্যাপাসিটিটা বলি লাংসের? ভাইটাল ক্যাপাসিটি। ভেরি গুড, ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটির ডেফিনেশন তো আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হচ্ছে না, ফোর্সফুল ইন্সপিরেশনের পরে ফোর্সফুল এক্সপিরেশন করে যা বের করে দিব শেষ, এটা হচ্ছে আমার ভাইটাল ক্যাপাসিটি। একই জিনিসই হচ্ছে ফোর্সফুল ভাইটাল ক্যাপাসিটি, মানে ভাইটাল ক্যাপাসিটি অর ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি একই জিনিস, ডিফারেন্সটা সময় যখন আসে তখন এটা বলে দিব। আচ্ছা, এই একটা জিনিস গেল। আর হচ্ছে সবকিছুর পরেও কিছু বাতাস কিন্তু লাংসের থেকে যায়, না হলে কি হতো, লাংসের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, ওই যে বললাম ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং। ইলাস্টিক জিনিসপত্র কি হয়, আপনি যখন তার জায়গা থেকে টান দিবেন, তারপরে সে আবার ঠিকই তার জায়গায় ব্যাক করে ইলাস্টিসিটির কারণে। তো লাংসের মধ্যেও তো ইলাস্টিসিটি আছে। তো একবার বাতাস এসে ভরলো ইন্সপিরেশনে, যখন বের হয়ে যাবে এটা চুপসায় যাওয়ার কথা না, কোলাপস হয়ে যাওয়ার কথা না? হয় না কেন? কিছু পরিমাণে বাতাস এক্সপিরেশনের পরেও এটাকে আমরা রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউম হচ্ছে মেইনলি লাংসটাকে কোলাপস হতে দেয় না, কমপ্লায়েন্সটা মেইনটেইন করে রাখে। ওকে, এটা একটা কথা। এখন আমি যদি জানতে চাই এই রেসিডুয়াল ভলিউমের অ্যামাউন্ট কতটুকু, অ্যান্সার কি হবে?
1200 ml। ভেরি গুড, অ্যাপ্রক্সিমেটলি 1200 ml এর মতো থাকে, মানে এটা ফিক্স 1200 ml এর মতোই থাকে। আচ্ছা গেল, তাহলে আমরা এটা পড়ে ফেলছি। এখন হচ্ছে যে এই যে এক্সপিরেটরি, একটা মিনিট, তো এই যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেশনের পরে যতটুকু বাতাস থাকে আর সাথে হচ্ছে ভলিউম, এই দুটাকে যদি আমরা কম্পাইল করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা পাবো। এই ক্যাপাসিটিটা আমরা এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে পাবো। আচ্ছা গেল, এখন যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাইটাল ক্যাপাসিটি, তাহলে আমরা কি বুঝলাম যে ফোর্সফুল ইন্সপিরেশনের পরে পরে ফোর্সফুলি আমরা যেটা বের করে দেই সেটাই হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি বা নর্মাল ভাইটাল ক্যাপাসিটি। কিন্তু এখানে যখন সময়ের হিসাব নিকাশ চলে আসবে, যে প্রথম 1 সেকেন্ডে ফোর্সফুলি ইনহেল করে ফোর্সফুলি এক্সহেল করে দিল বাতাস, ওকে, তখন এটা হয়ে যাবে FEV1, ওকে, forced expiratory volume in first second, ওকে, FEV1 মানে সরি, এটা হচ্ছে গিয়ে যে প্রথম সেকেন্ডে যতটুকু বাতাস আমরা বের করে দেই ফোর্সফুলি, এটা হচ্ছে FEV1। আচ্ছা, এখান থেকে যেই এসপি এটা কমনলি আসে সেটা হচ্ছে, আপনাদের কাছে যদি জানতে চায়, আমরা দুই ধরনের লাং ডিজিজ পড়ি, এই এয়ারওয়ে রিলেটেড ডিজিজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি, আমরা এটা চলছে ইনফিনিটি স্টার ফর পেপার 2, আসবেই প্রশ্ন। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ থেকে কখনোই কোয়েশ্চেন মিস যাবে না, প্রতিবার এটা আসবে। ঠিক তেমনি এই টেবিলটা প্রতিবার আপনি এমসিকিউ স্টেমে পেতে পারেন, এসবিএ তে পেতে পারেন, বা পাবেন এটা, ওকে। সো এগুলো হচ্ছে মানে সহজ জিনিস, কিন্তু এত ঘুরায় পেঁচায় দেয় না প্রশ্ন, তো একটু মনে রাখলেই হয়। তো আমরা দুই ধরনের লাং ডিজিজ জানি, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, ওকে। আচ্ছা, প্রথমে এই জিনিসপত্রগুলো একটু জেনে নেই কোনটা কি। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে, একদম সহজ ভাবে মনে রাখবো, অবস্ট্রাকশন আছে কোন জায়গায়, বাতাস ঢুকতেছে ঠিকই, বের হতে পারতেছে না, কেন? অবস্ট্রাকশনটা এই জায়গায়, ঢুকাচ্ছে বাতাস বাট বের করতে পারতেছে না, এক্সপিরেশনের সময় বাধা পাচ্ছে, ওকে। আর রেস্ট্রিকটিভ হচ্ছে পুরাটা লাং জুড়েই রেস্ট্রিকশন, সে বাধা দিয়ে রাখছে, ঢুকতেই দিবে না, মানে সমস্যাটা ইন্সপিরেশনে, ওকে, এটা মনে রাখলেই হবে। এখন আপনারা আমাকে বলেন কমন দুইটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের নাম বলেন। অ্যাজমা, সিওপিডি। ভেরি গুড, সিওপিডি, ব্রোঙ্কিয়াল অ্যাজমা। সিওপিডির মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েন্ট জানি সবসময়, কি কি, একটা হচ্ছে এমফাইসেমা আর আরেকটা হচ্ছে আপনার ক্রনিক ব্রোঙ্কাইটিস। আচ্ছা গেল, আরেকটা জিনিস হচ্ছে তাহলে এই দুইটা হলো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আচ্ছা, এর সাথে একটা ডিজিজ আছে যেটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে, সেটা হচ্ছে ব্রোঙ্কিয়াইটিস, ওকে। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ তিনটা মনে রাখবেন, সিওপিডি, অ্যাজমা, ব্রোঙ্কিয়াইটিস। আচ্ছা, রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে কি, পুরাটা লাং জুড়েই রেস্ট্রিকশন, সে ঢুকাবেই না বাতাস, ওকে। সো ইন্সপিরেশনে প্রবলেম থাকে। এখন কোন কয়েকটা রেস্ট্রিকটিভ লাংসের নাম কেন বলি, এক টাইপের প্রশ্ন ফিজিওলজিতে পাবেন পেপার 2 তে, এই চ্যাপ্টার রিলেটেড। আরেক টাইপের প্রশ্ন আসবে এই রেস্ট্রিকটিভ লাং ডিজিজের যেই আপনার এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো রিলেটেড বেস, এটার উপরে বেস করে আপনাকে ওই যে কি বলো এটারে, হাইপোক্যাপনিয়া, হাইপারক্যাপনিয়া, এই টাইপের অ্যাসিড বেস ডিসঅর্ডারস যেগুলো, এই টাইপের প্রশ্ন দিয়ে দেয়, ওকে। সো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ গুলো কি কি টাইপের আছে, মানে কি কি আছে একটু বলেন আপনারা, কমনটার নাম বলেন, এসবি এর জন্য গুরুত্বপূর্ণ। মোস্ট কমন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, কলাপস, ফাইব্রোসিস। কোনটা? লাং কলাপস বা ফাইব্রোসিস। হ্যাঁ, পালমোনারি ফাইব্রোসিস, ভেরি গুড। পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ। তাছাড়া সার্কোইডোসিস আছে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, নিউমোকনিয়াস, এগুলো হচ্ছে কমন কিছু রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। আচ্ছা গেল, এখন দেখেন সমস্যাটা এক্সট্রা, বাতাস ঢুক ঠিকই বা বাধা পাবে, বের হতে যাবে। তাহলে
পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এক্সপিরেটরি কি আছে করারই, এটা অবভিয়াস কম থাকবে। এক্সপিরেশনে বাতাস এমনিতেই কম বের হবে, সো এটা কম থাকবেই। আচ্ছা, তারপরে হচ্ছে আসলে আলটিমেটলি সবকিছুই কমে যায়, সব ধরনের জিনিসপত্র এখানে কমে যায়। ওকে, ভাইটাল ক্যাপাসিটিটাও কমে যায়, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট এটাও কমে যায়, এটা অনেক গুণ বেশি কমে যায়, এবং রেশিওটাও তখন 70% হয়ে যায়। প্রশ্ন এটা না, প্রশ্ন যদি আপনাদের কাছে জানতে চায় যে এই চারটার মধ্যে which one is the most diagnostic marker for obstructive airway disease, অ্যান্সার কি হবে? এই চারটা প্যারামিটারের মধ্যে ডায়াগনস্টিক মার্কার কোনটা? FEV1 by কোনটা 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 একটু ক্লিয়ারলি বলেন। ratio times last it. নো নো নো, FEV1 এটা হচ্ছে ডায়াগনস্টিক মার্কার। কারণ হচ্ছে FEV1টা সবচেয়ে বেশি পরিমাণে কমা, এখানে কমে সবগুলো দেখা হয় কি কোনটা বেশি কমতেছে কোনটা কম কমতেছে, এখানের মধ্যে FEV1 এর সিভিয়ারিটি অফ ডিক্রিজিংটা বেশি, এটা হচ্ছে ডায়াগনস্টিক মার্কার। এটা পরীক্ষায় দুইবার, একবার তো আসছেই, সেকেন্ড টাইম মনে হয় আরেকবার আসছেন, এটা হচ্ছে ডায়াগনস্টিক মার্কার। তাহলে আমি এটা বললাম, কিন্তু পিক এক্সপিরেটরি ফ্লো রেটটা বললাম, এটা সিভিয়ারিটি মার্কার। আর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে ডায়াগনস্টিক মার্কারটা হচ্ছে FEV1। গেল, এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়। আর হচ্ছে রেস্ট্রিকটিভের ক্ষেত্রেও সেম, রেস্ট্রিকশনটা থাকে, ইন্সপিরেশন হয় না, এক্সপিরেশনও হয় না। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমও কমে যায়, তারপরে হচ্ছে এক্সপিরেটরি ভলিউমও কমে যায়, যার কারণে ওভারঅল ভাইটাল ক্যাপাসিটিটা অনেক গুণ বেশি কমে যায়। তো এখানে বেশি কমার পরিমাণটা ভাইটাল ক্যাপাসিটির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন যেটা আসে, তাহলে এগুলো বলে ফেলছি আমি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আপনার ডিফিউশন ক্যাপাসিটি। মোস্ট কমনলি যেটা আসে ডিফিউশন ক্যাপাসিটিটা হচ্ছে এই যে লাংস এর মধ্যে তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অ্যালভিওলাসের পরে যে ক্যাপিলারিটা থাকে অ্যালভিওলাসের সাথে, ওইখানে অ্যালভিওলাসটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জায়গা। তো এখানে অক্সিজেন যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, মানে অক্সিজেনটা টিস্যু লেভেলে পৌঁছে কার্বন ডাইঅক্সাইড এক্সপিরেশনের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, এভাবেই হচ্ছে নর্মাল ফিজিওলজিটা চলে। তো এই যে ডিফিউশন ক্যাপাসিটিটা লাংসের গ্যাসিয়াস এক্সচেঞ্জের যে ক্যাপাসিটি, ওইটা যেটা দিয়ে আমরা মাপি সেটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটি। হ্যাঁ, কমনলি যেই প্রশ্নটা আসে, এই ডিফিউশন ক্যাপাসিটিটা মোস্ট কমনলি কোন গ্যাসটা দিয়ে দেখা হয়, মানে এটার মার্কারটা কি, কোন জিনিসটা দিয়ে এটা পরিমাপ করা হয়? ধরেন অপশনে আপনার কাছে থাকলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। যদি বলা হয় ডিফিউশন ক্যাপাসিটি চারটার মধ্যে কোনটা দিয়ে দেখা হয়, অ্যান্সার কি হবে? এনিওয়ান? কার্বন মনোক্সাইড। ওকে ওকে, তাহলে এটা একটা প্রশ্ন। আর এই ডিফিউশন ক্যাপাসিটি যেটা আছে, এই ডিফিউশন ক্যাপাসিটি রিলেটেড এখানে কিছু প্রশ্ন আছে, যেমন এটা হচ্ছে ট্রান্সফার ফ্যাক্টর আর কি। তো প্রশ্নটা এরকম হয়, এক্স্যাক্টলি ওটা খুঁজছিলাম, ট্রান্সফার ফ্যাক্টর কোনটা, মানে প্রশ্নটা এরকম হয় যে ডিফিউশন ক্যাপাসিটি মেজারমেন্টের ক্ষেত্রে ট্রান্সফার ফ্যাক্টরটা কোনটা। ট্রান্সফার ফ্যাক্টর হচ্ছে কার্বন মনোক্সাইড, অলওয়েজ এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে হলো এই ডিফিউশন ক্যাপাসিটিটা বেসিক্যালি হচ্ছে আপনার এমফাইসেমা হলে অনেক গুণ কমে যায়। হ্যাঁ, কারণ স্বাভাবিক এটা লাংসের পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে যায় এমফাইসেমাতে। আপনার হচ্ছে অ্যালভিওলার ওয়াল গুলো ড্যামেজ হয়ে যায়, পুরো অ্যালভিওলাস হচ্ছে ড্যামেজড হয়ে যায়। সো যার কারণে এখানের মধ্যে এই ডিফিউশন ক্যাপাসিটিটা অনেক গুণ কম থাকে এখানে, এটা একটা জিনিস। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে কোন ডিজিজে লাংসের কমপ্লায়েন্স হাইয়েস্ট থাকে, অ্যান্সার বলতে পারবেন? কমপ্লায়েন্স কিন্তু ইনফিনিটি স্টার টপিক লাংস মানে রেসপিরেটরি ফিজিওলজি থেকে, ক্যারেক্টার গুলো পড়তে হয় লাং কমপ্লায়েন্স থেকে, ফ্যাক্টর কি
করে এগুলো পড়তে হয়। তো আমার প্রশ্নটা যেটা, যে কোন ডিজিজে লাংসের কমপ্লায়েন্স অনেক গুণ বেড়ে যায়, হাইয়েস্ট বলতে পারেন কি বেশি কমপ্লায়েন্স কোন ডিজিজে? দেখি কে বুদ্ধি করে বলতে পারেন, পারবেন? এটা কিন্তু পরীক্ষায় আসে। কমপ্লায়েন্স মানে কি? জায়গা, স্পেস লাংসের ভেতরে। হ্যাঁ, তো নর্মালি তো স্পেস একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, কেন? ওই যে রিকয়েল টেন্ডেন্সিটা আছে, এটার কারণে হচ্ছে তেমন একটা সুবিধা করতে পারে না লাংসের ভেতরে। কমপ্লায়েন্সটা মানে বেশিও না কমও না, নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু একটা ডিজিজের ক্ষেত্রে লাংসের কমপ্লায়েন্স অনেক গুণ বেড়ে যায়, মানে লাংসের মধ্যে অনেক খালি জায়গা তৈরি হয়ে যায়। এমফাইসেমা। ভেরি গুড, ভেরি গুড, এটা জানতে চাচ্ছিলাম। এমফাইসেমা, এমফাইসেমাতে কি হয়? অ্যালভিওলার সব ওয়াল ডিস্ট্রয় হয়ে যায়। অ্যালভিওলাস তো সেপ্টাল ওয়াল দিয়ে, মানে প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যালভিওলাস থাকে, ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, অনেকগুলো ওয়াল থাকে ভেতরে। হ্যাঁ, এগুলো সব ডিস্ট্রয় হয়ে লাংসের ভেতরের খালি জায়গা অনেক বেশি তৈরি হয়। সো এই প্রশ্নটা অনেক আসে। হ্যাঁ, এমফাইসেমাতে কমপ্লায়েন্স অনেক বেশি থাকে না। আচ্ছা, ওকে, তারপরে আমরা চলে আসি এই জায়গাটা। এটা হচ্ছে আপনার অ্যাসিড বেস ডিসঅর্ডারস পড়বেন, এটাতে এই ভ্যালু গুলো থেকে প্রশ্ন করা হয়। ওকে, সো এগুলো নিয়ে আর বলবো না আমি। এটা হচ্ছে আপনারা মানে অ্যাসিড বেস ডিসঅর্ডার রিলেটেড কোনো কিছু আসলে বেইলিতে নাই, বা ফিজিওলজি যখন পড়বেন, এটা তো মাস্ট নো টপিক, তখন ওই যে ভ্যালু গুলো আপনারা মনে রাখবেন, ট্রাই করবেন এই বক্সের ভ্যালু গুলো আপনারা যে রিসোর্স থেকে পড়বেন এই অ্যাসিড বেসের ডিসঅর্ডার গুলো ওইখানে লিখে রেখে দিবেন। এই ভ্যালু গুলো হচ্ছে মেনটেন করা হয়, মানে কিলো প্যাসকেল, মিলিলিটার অফ মার্কারি, এই ভ্যালু গুলো পড়বেন। এগুলো আসলে একটু কনফিউজিং, এক এক বইয়ে এক এক ভ্যালু লেখা। সো বেইলিটা ফলো করলেই হবে, এটাই স্যারেরা ফলো করেন বেসিক্যালি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটা এসবিএ হতে পারে, যে পোস্ট অপারেটিভ ডিসনিয়া, একটা পেশেন্টের অপারেশনের পরে শ্বাসকষ্ট হবে কি হবে না লাং রিসেকশনের পরে, এটা রিস্ক ফ্যাক্টর আমরা আগে থেকেই জানতে পারবো যদি তার এফইভি1 এবং ডিফিউশন ক্যাপাসিটিটা দেখি। ওকে, আচ্ছা, তারপরে চলে আসি হ্যাঁ প্লুরা। প্লুরা থেকে হচ্ছে কিছু প্লুরাল ফিজিওলজি গুলো পেপার 2 এর জন্য, বিশেষ করে এমসিকিউ এর জন্য দেখে রাখবেন। নর্মাল কিছু কথাবার্তা এমসিকিউ এর জন্য, এত ডিপে এখান থেকে লাগে না। ওকে, তো এখান থেকে হচ্ছে যে প্লুরাল স্পেস, মানে টার্নওভার অফ ফ্লুইড ইন দ্য প্লুরাল স্পেস ইজ অ্যাবাউট 1 to 2 লিটার ইন 24 আওয়ার। টার্নওভার মানে হচ্ছে তৈরি হয়, সিক্রেট হয়, আবার তৈরি হয়, সিক্রেট হয়, এভাবে একটা টার্নওভার চলতেই থাকে, এই সাইকেলটা চলতেই থাকে। তো 24 ঘন্টায় এরকম ফ্লুইড নিয়ে সাইকেল চলে হচ্ছে 1 থেকে 2 লিটার, এটাই বলছে এখানে। ওকে, আর হচ্ছে 5 to 10 লিটার ফ্লুইড প্রেজেন্ট এট ওয়ান টাইম অ্যাজ এ ফিল্ম অ্যাবাউট 20 মাইক্রোমিটার থিক। এই জায়গাটা চেঞ্জ করে দিয়ে দেয়, এমসিকিউ স্টেমে মিলিমিটার দিয়ে দেয়, খেয়াল করে পড়তে হবে। ওকে, 20 মাইক্রোমিটার থিক থাকে। ওকে, এই জায়গাগুলো পালে একটু ভালো করে দাগিয়ে রাখবেন। এমসিকিউ এর সময় দেখা যাবে যে 20 মিলিমিটার ঠিক, চোখের দেখায় মনে হয় হ্যাঁ এটা তো ট্রু হবে, আসলে তো একটা সহজ এমসিকিউ ভুল হয়ে গেল, স্টেম ভুল হয়ে গেল, 20 মাইক্রোমিটার ঠিক। আর হচ্ছে এখান থেকে এই জায়গাগুলো এমসিকিউ এর জন্য একটু দেখে নিন, এটা তেমন একটা না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেশেন্টদের নিউমোথোরাক্স থাকে, এই পেশেন্টদের ক্ষেত্রে কখনো অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে আমরা নাইট্রাস অক্সাইড ইউজ করব না। ওকে, নর্মালি আমরা কখনো নাইট্রাস অক্সাইড নিউমোথোরাক্সের পেশেন্টের ক্ষেত্রে ইউজ করব না, তাহলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস আরো বেড়ে যাবে। ইজিলি সলিউবল, র্যাপিডলি ট্রান্সপোর্টেড একটা গ্যাস ডিস্ট্রেস আরো বাড়াই দিবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে নিউমোথোরাক্স। এটা থেকে একদম সিলেক্টিভ কিছু জিনিস পেপার 3 এর জন্য পড়বো। যেমন নিউমোথোরাক্স কি? লাংসের মধ্যে পানি, সরি, লাংসের মধ্যে বাতাস, আর লাংসের মধ্যে পানি মানে হচ্ছে প্লুরাল ইফিউশন। আচ্ছা, লাংসের মধ্যে পাস মানে কি? এই কন্ডিশনটার নাম কি? লাংসের মধ্যে যদি পাস থাকে, সহজ, এম্পাইএমা বলি আমরা, ঠিক না? এম্পাইএমা বলি। আচ্ছা, আর লাংসের মধ্যে যদি কাইল থাকে, লিম্ফ থাকে, লিম্ফেটিক্স থাকে, মানে লিম্ফ থাকে বা কাইল থাকে, এটাকে কি বলি? কাইলোথোরাক্স। ব্লাড থাকলে আমরা বলি, ব্লাড থাকলে বলি হেমোথোরাক্স, ঠিক না? আচ্ছা, কমন কিছু জিনিসপত্র বললাম। তো
নিউমোথোরাক্স রিলেটেড যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা, হ্যাঁ, প্রাইমারি আর সেকেন্ডারি নিউমোথোরাক্স এগুলো একটু করে নিব যে কোনটা কেন হয়। যেমন প্রাইমারিটা হচ্ছে লাংসেরই কোনো কন্ডিশন, আগে থেকে যদি কোনো বুলা বা ব্ল্যাব থেকে থাকে, এগুলো ফেটে গেলে এগুলো রাপচার হয়ে পেশেন্টের এয়ার ঢুকে যেতে পারে লাংসে। এটা হচ্ছে প্রাইমারি নিউমোথোরাক্সের মানে প্রাইমারি স্পন্টিনিউয়াস নিউমোথোরাক্স এটা। তো আপনার হচ্ছে এই জায়গাগুলো একটু দেখবেন এমসিকিউ এর জন্য, হ্যাঁ, আমি হাইলাইট করেছি এমসিকিউ এর জন্য, এটা একটু দেখবেন। এবং এটা ইয়াং মেলদের ক্ষেত্রে অনেক বেশি হয়, মেলদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। আচ্ছা, এবং টিপিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি, এই জায়গাটুকু, হ্যাঁ, ইয়েলো করে দিতাম। এটা হচ্ছে টিপিক্যালি কোথায় হয়, অ্যাপেক্স অফ দ্য আপার লোব অর আপার বর্ডার অফ দ্য লোয়ার অর মিডল লোব। ওকে, প্রাইমারি স্পন্টিনিউয়াস নিউমোথোরাক্স নর্মালি কোন জায়গাটা থেকে আসলে এটা কেন হয়? এটা হয় হচ্ছে লাংসে যদি আগে থেকে কোনো ধরনের ব্লেব বা মানে বুলা থেকে থাকে, এগুলো রাপচার হওয়ার মাধ্যমে বা লিকেজের মাধ্যমে। কোন জায়গায় এগুলো থাকতে পারে? আপার লোবের অ্যাপেক্সে থাকতে পারে, অথবা মিডল ও লোয়ার লোবের আপার বর্ডারে থাকে। এই জায়গাগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। ওকে, আচ্ছা, তারপরে যেটা লাগবে এটা এটা এমসিকিউ এর জন্য লাগবে, খেয়াল করে পড়তে হবে, হ্যাঁ, খেয়াল করে একটু পড়বেন। কেন বলি? কারণ এখানের মধ্যে চেঞ্জ করার অনেক জায়গা আছে। এখানে বলে দিতে পারে আপনাকে সেকেন্ড কন্ট্রাল্যাটারাল নিউমোথোরাক্স, তখন এটা ফলস হয়ে যাবে কিন্তু। সেকেন্ড ইপসিল্যাটারাল নিউমোথোরাক্স, ফার্স্ট কন্ট্রাল্যাটারাল নিউমোথোরাক্স, বাইল্যাটারাল। তারপরে হচ্ছে যে চেস্ট ড্রেনেজের পরেও যদি ফেইলিয়ার হয়, নিউমোথোরাক্স হয়ে যায়, প্রেগনেন্সি, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, নর্মালি সার্জিক্যাল ইন্টারভেনশনে যাই, আদারওয়াইজ আমরা ওয়াটার সিল ড্রেনেজ দিই, ঠিক না? তো এই জিনিসটা আমরা এমসিকিউ এর জন্য পড়বো। ট্রায়াঙ্গেল অফ সেফটি মাস্ট টু নো, পেপার 1 এর জন্য ট্রায়াঙ্গেল অফ সেফটি, এখানের মধ্যে এটাই বলছে। যদি বলা হয় এই ট্রায়াঙ্গেল অফ সেফটি ওভারঅল জানতে চাইলো, এত বাউন্ডারিতে গেল না, ওভারঅল যদি বলা হয় যে এই ট্রায়াঙ্গেল অফ সেফটিটা বেসিক্যালি আমরা কত নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে খুঁজে পাবো, বা কত নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে আইডেন্টিফাই করা হয় এই ট্রায়াঙ্গেল অফ সেফটিটা, অ্যান্সার কি হবে? এরকম স্পেস রিলেটেড একটা দুটো প্রশ্ন পড়ে যেতে হয়। এনিওয়ান? একটা মিনিট, দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি, পেক্টোরালিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, এই দুইটা মাসেল বাউন্ডারি ফর্ম করে। এটা হচ্ছে নিপল অথবা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এই বরাবর। ওকে, সো প্রশ্ন আসে, খুব কমনলি প্রশ্ন আসে যে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো ফিফথ বরাবর। ওকে, এটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটাও মনে রাখবেন যে ইয়েস, ভেরি গুড, একজন তো অ্যান্সার করছেন অলরেডি। আরেকটা হচ্ছে এই যে ড্রেন টিউবটা আমরা দেই, এটা হচ্ছে অবলিকলি দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া যাবে না। ওকে, কিং হয়ে যায়, অথবা এটা অবলিকলি ছাড়া এটা কখনোই সেট হবে না এই জায়গাটাতে, অলওয়েজ অবলিকুইটিটা মেনটেন করা লাগে। এটা একটা কথা, ছবিও আছে এই রিলেটেড। এই যে অবলিকলি দিতে হয়, হ্যাঁ, স্ট্রেটলি আমরা দিব না। এই যে দেখেন, এটা হচ্ছে স্ট্রেটলি দিব না, হরাইজন্টালি দিব না, আমরা অবলিকলি দিব, তাহলে ফ্লুইডটা ইজিলি চলে আসবে। আচ্ছা, এই একটা কথা, ট্রায়াঙ্গেল অফ সেফটি মাস্ট টু নো। আচ্ছা, রিপস রিলেটেড আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে ট্রায়াঙ্গেল অফ সেফটি খুঁজে পাবো আমরা ফিফথ বরাবর, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বরাবর। আমি যদি আপনাদের কাছে জানতে চাই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর কোন ইন্টারকোস্টাল স্পেস থাকে? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ভেরি গুড, ভেরি গুড, এই টাইপের কিছু ইন্টারকোস্টাল স্পেস পড়ে যেতে হয়। আচ্ছা, তারপরে চলে আসি কি আছে,
আর বেশি কিছু নাই। আচ্ছা, এখান থেকে সবই নাইস টু নো। হ্যাঁ, মেডিয়াস্টিনামের আগ পর্যন্ত সবই নাইস টু নো, তেমন একটা প্রশ্ন আসেন। তো একটু বলে দিই আমরা কেন একটু অ্যাডভান্স করে রাখতে চাই, কারণ প্রশ্নের প্যাটার্ন তো এখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাবে 2 দিন পরে পেপার 3ও টাফ করে ফেলছে। তো আমরা একটু মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখবো সবকিছুর। তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ নিউমোথোরাক্স অনলি নেম, হ্যাঁ, সার্জারিগুলোর নাম পড়বো। দরকার হলে এখানে পাশে একটা স্টিকি নোটের মধ্যে জাস্ট নামগুলো একসাথে লিখে ফেলিয়েন, তাহলেই হবে। স্ক্যাটার্ড ওয়েতে মনে থাকে না তেমন। তাহলে অনলি নেম এটা পড়বো। আরেকটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে যে নর্মালি আপনার নিউমোথোরাক্সের মধ্যে কি থাকে, লিকেজ থাকে, যার কারণেই তো এয়ারটা ঢুকে যায়। তো এই লিকেজটা যদি আমরা কোনো কারণে 2টা প্লুরা একসাথে লাগাই দিতে পারি, অ্যাডহেয়ার করে দিতে পারি, লিকেজটা সিল হয়ে গেল না। আমাদের যে প্যারাইটাল আর ভিসেরাল প্লুরা আছে, এই দুটাকে যদি আমরা একসাথে মানে একসাথে লাগাই দিতে পারি, অ্যাডহেয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লিকেজটা সিল্ড হয়ে যায়। এটা একটা ওয়ে আর কি। তো এই প্লুরাল অ্যাডহেশনটা আমরা 3 ভাবে করে দিতে পারি। একটা হচ্ছে প্লুরেক্টমি, হ্যাঁ, চেস্ট ওয়াল থেকে প্যারাইটাল প্লুরাটাকে ছুটানোর মাধ্যমে। আরেকটা কাজ করতে পারি, এই যে আমি বলি নারকেল কুড়ানো যেরকম হয়, এরকম অ্যাব্রেশন করে করে কুড়ায় কুড়ায় আমরা হচ্ছে প্যারাইটাল প্লুরাটাকে সারফেস থেকে স্ক্র্যাপিং এর মাধ্যমে তুলে তুলে আনতে পারি। এটা হচ্ছে প্লুরাল অ্যাব্রেশন। আরেকটা করতে পারি আমরা কেমিক্যাল ইউজ করে, ওকে, কেমিক্যালি প্লুরোডেসিস করে দিতে পারি। কোন কেমিক্যাল? টেলক ইউজ করা হয়। হ্যাঁ, এটা আমরা পড়ে রাখবো। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য কাজে দিতে পারে। এখন পর্যন্ত আসে নাই, বাট অ্যাডভান্স কিছু পড়াশোনা আমরা করে রাখবো। আচ্ছা, তাহলে প্লুরোডেসিস মানে কি আপু? জি, বুঝি নাই। প্লুরোডেসিস মানে কি? প্লুরোডেসিস এটা হচ্ছে গিয়ে ওই যে আমি বললাম এই জিনিসটাই, প্লুরাল অ্যাডহেশনটাই। আপনার এই যে ধরেন আমার এই হচ্ছে লাংস, হ্যাঁ, তো এই হচ্ছে তার কাভারিং, 2টা কাভারিং আছে, লাংসটা খুব বাজে ভাবে সরি, এই হচ্ছে 2টা কাভারিং। হ্যাঁ, একটা হচ্ছে ভিসেরার সাথে লাগানো, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরাটা, এটা বাইরে হচ্ছে আমাদের চেস্ট ওয়ালটা আছে। তো ধরেন এই জায়গাটাতে লিকেজ আছে, ভিসেরাল প্লুরার এই জায়গাটাতে লিকেজ আছে, তো যার কারণে হচ্ছে মানে এয়ারটা ঢুকতেছে। এখন কোনো কারণে যদি আমরা এই 2টা একসাথে করে লাগাই দিতে পারি, অ্যাডহেয়ার করে দিতে পারি, 2টা লেয়ার জাস্ট সিল গালা করে দেওয়া, 2টা লেয়ার যদি একসাথে লাগাই দিই, জিনিসটা সিল্ড হয়ে গেল না, লিকেজটা। এই জিনিসটাই করা হয় প্লুরোডেসিস, এটাকেই বলা হয় প্লুরাল অ্যাডহেশন। ওকে, তো এটা আমরা 3 ভাবে করতে পারি। আমরা কেমিক্যাল ইউজ করে করতে পারি, আমরা হচ্ছে এই যে চেস্ট ওয়াল থেকে প্যারাইটাল প্লুরাটাকে ছুটায় এনে ভিসেরাল প্লুরার সাথে অ্যাডহেয়ার করে দিতে পারি, অথবা এই প্যারাইটাল প্লুরাটাকে আমরা স্ক্র্যাপিং, ওই যে নারকেল কুড়ানো যেরকম ওইরকম স্ক্র্যাপ করে করে কুড়ায় কুড়ায় এনে অ্যাডহেশন করে দিতে পারি। এই 3টা জিনিসই বলছে। জাস্ট ক্লিয়ার? জি আপু। আচ্ছা, ওকে, তারপরে চলে আসি। আর কি জানি পড়বো আমরা। আচ্ছা, নর্মাল কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা পড়ছি আগে, যেমন ওই যে প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে এক্সিউডেড, ট্রানজিউডেড, এগুলো প্যাথোলজি, জেনারেল প্যাথোলজিতেও পড়বেন। তো এখানে এই কথাগুলোই বলা আছে যে প্লুরাল ইফিউশনের ফ্লুইডটা যে আমরা স্টাডি করি, এটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সিউডেটিভ ফ্লুইড আর একটা হচ্ছে ট্রানজিউডেটিভ ফ্লুইড। এই ভাগগুলো করা হয় প্রোটিন কন্টেন্টের উপর ভিত্তি করে। মানে হচ্ছে যে এক্সিউডেটিভ ফ্লুইডে প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে, কত, মোর দ্যান 30 গ্রাম পার লিটার। এগুলো এমসিকিউ স্ট্যামে পাওয়া যায় এবং করে দেয়, চেঞ্জ করে দিয়ে দেয়। ওকে, এমসিকিউ স্ট্যাম এখানে 30 মিলিগ্রাম পার লিটার। এক্সামের টাইমে এমসিকিউ দাগাইতে বেশি প্যারা খাওয়া লাগে, কারণ হচ্ছে মাথা এত হাইপার হয়ে থাকে, এসবিএ গুলো দেখেই প্রথমে মাথাটা হাইপার হয়ে যায়। তখন ওই এসবিএ এর চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে যে এটা পারলাম না, ওইটা পারলাম না, তখন চোখের ভুল হয়ে যায় অনেক, হ্যাঁ, ইলিউশন হয়ে যায় অনেক। তখন দেখবেন আপনাকে 30 মিলিগ্রাম পার লিটার দিছে, আপনি এটাকে ট্রু দাগায় আসছেন, কিন্তু আসলে তো এটা 30 গ্রাম পার লিটার হবে। সো পড়ার সময় এই ট্র্যাপ গুলো খেয়াল করে পড়বেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্লুরাল ইফিউশন, হচ্ছে ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন লাং ক্যান্সারে পাওয়া যায় আর মেটাস্টেসিস হলে পাওয়া যায়। আচ্ছা, এগুলো আলাদা, এটা লাগবে না। লাং ক্যান্সারে ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন হয়, এটা তো আর আমরা জানি, ব্লাড স্টেইন থাকে আর কি প্লুরাল ফ্লুইডটা, এটা লাগবে না। প্লুরাল বায়োপসি কি কি ভাবে করতে পারি, এটা একটু পড়বো আমরা। ওকে, এটা একটু পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইয়ের মাধ্যমে, মানে এমসিকিউ এর জন্য পড়বো যে প্লুরাল বায়োপসি আমরা কি কি উপায় করতে পারি। একটা তো সাইটোলজিক্যাল এক্সামিনেশন, অ্যাব্রামস নিডল এর মাধ্যমে আমরা কালেক্ট করি।
সিটি স্ক্যান, সিটি গাইডেড বায়োপসির মাধ্যমে করতে পারি, ওপেন সার্জিক্যাল আর ভ্যাটস বায়োপসি। আচ্ছা, এগুলো পড়বো এমসিকিউ এর জন্য। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মাইক্রোবায়োলজি প্রশ্ন এখানে আছে কিন্তু। ওকে, মাইক্রো ফার্মা, তারপরে হচ্ছে আপনার কি জানি বললাম, মাইক্রো ফার্মা, এমব্রায়োলজি, এগুলো কমপ্লিটলি প্রিপারেশন নিতে হবে বেইলির উপরে। ওকে, বেইলির উপরে। কারণ হচ্ছে যে মানে আমার নিজের মনে আছে আমার এক্সামের টাইমে আমি ফার্মার জন্য জাস্ট 2টা চ্যাপ্টার পড়ে গেছিলাম বেইলির, আর কিছু পড়ি নাই। জেনারেল আপনার মানে স্টুডেন্টের ইয়েতে বলি, পয়েন্ট অফ ভিউতে বলি, আসলে আমি যখন ইয়েতে ছিলাম, কারণ এগুলো আমরা সবাই এই স্টেজে ফেস করি, যে ফার্মাটা আসলে এমন হয়ে যায় লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যায় এত টপিক, আপনার সিস্টেমিক ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজির অনেকগুলো টপিক থাকে, ফার্মাকোকাইনেটিক্স, ডাইনামিক্স, এগুলো তখন মাথা নষ্ট হয়ে যায়। পার্ট 1 এর জন্য কিন্তু এগুলো লাগে না। পার্ট 1 এর জন্য শুধুমাত্র আপনি বেইলিতে এই যে অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়ার একটা টপিক আছে সেটা, তারপর নিউট্রিশনের একটা টপিক আছে, এগুলো আমরা পড়তে গেলেই বলে দিব। এই 2টা চ্যাপ্টার থেকে সব আসছে ফার্মার, 5টা প্রশ্ন আসছিল আমার টাইমে, সব কমন পাইছি আমি পুরা বেইলি থেকে। সো বেইলি ওরিয়েন্টেড মাইক্রোটাও ঠিক এরকম। আপনি হচ্ছে আসলে এই ফার্মা মাইক্রো প্রিপারেশনটা এফসিপিএস আর রেসিডেন্সিতে আলাদা। হ্যাঁ, রেসিডেন্সির ক্ষেত্রে সব পড়ে যেতে হবে আপনাকে, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন ভালোভাবে পড়তে হবে, ভাইরাস সব পড়তে হবে ভালো করে। কিন্তু পার্ট 1 এর ক্ষেত্রে বেইলিতে যতটুক আছে ততটুক। ওকে, সো এখানে দেখেন এম্পাইএমার পজিটিভ অর্গানিজম, এগুলো এসবিএ তে চলে আসে। স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, এটা হচ্ছে 1 নাম্বার এসবিএ তে এটা টপিক ইয়েতে থাকে, অপশনে থাকে। স্ট্রেপ্টোকক্কাস মিলেরি এটা হচ্ছে মেইন অর্গানিজম এম্পাইএমার। দেন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ওকে, এটা মনে রাখবেন, এটা মাথায় গেঁথে রাখেন। এম্পাইএমার ক্ষেত্রে, প্লুরাল ইনফেকশনের ক্ষেত্রে মোস্ট কমন পজিটিভ অর্গানিজম ইজ স্ট্রেপ্টোকক্কাস মিলেরি। স্ট্রেপ্টোকক্কাস মিলেরি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মাইক্রোর এসবিএ। ওকে, এটা মনে রাখবেন। ওকে, তারপরে চলে আসি হেমোপ্টাইসিস। হেমোপ্টাইসিস থেকে তেমন একটা কিছু আসে না। ব্রঙ্কোস্কোপি, হ্যাঁ, ব্রঙ্কোস্কোপির ইউজটা একটু পড়বেন এমসিকিউ এর জন্য। এটা নাইস টু নো, বাট একটু পড়বেন। কেন মানে প্রথম দিকে যদি চ্যাপ্টারটা অনেকের থাকে না, আমরা প্রথমবার পড়তেছি, এই জিনিসটা আমরা একটু পড়ে রাখবো। বিশেষ করে আপনার হচ্ছে কি কি পারপাসে আমরা ব্রঙ্কোস্কোপি করি: ডায়াগনস্টিক, ইনভেস্টিগেটিভ, থেরাপিউটিক, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, এই 4টা পারপাসে। ওকে, এবং বিশেষ করে থেরাপিউটিক আর থেরাপিউটিকটা বেশি আসে এমসিকিউস টাইমে, যে সিক্রেশন রিমুভ করতে গেলে আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে করতে পারি, ফরেন বডি রিমুভ করতে গেলে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে আপনার এই যে স্ট্যান্ট প্লেসমেন্ট, এন্ডো ব্রঙ্কিয়াল রিসেকশন, এগুলোতে করতে পারি। হ্যাঁ, ফরেন বডি রিমুভালে কিন্তু ব্রঙ্কোস্কোপি অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, আজকে 2টা পেশেন্ট পাইছি আমি আমার ইভিনিং করতে গিয়ে। একটা বাচ্চা আসছিল এরকম পুতির মালা, ওইটা ইনহেল করে ফেলছে। আরেকটা বাচ্চা আসছে কয়েন খেয়ে ফেলছে, এই কয়েনটা পুরো স্টমাকে চলে গেছে। সো আজকে ফরেন বডি ইনহেলেশনের অনেক ইয়ে পাইছি। তো এইরকম দেখা যায় কি ইনহেলেশনের ক্ষেত্রে আপনার ব্রঙ্কোস্কোপিটা খুব ভালো থেরাপিউটিক পারপাসে ইউজ করা যায় কি। আচ্ছা, এয়ারওয়ে ন্যারোয়িং এর কজ। হ্যাঁ, এয়ারওয়ে ন্যারোয়িং এর কজ এটা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। এয়ারওয়ে কজ এমসিকিউ এর জন্য পড়বো। এয়ারওয়ে ন্যারোয়িং এর মেইন কজ, ফাইব্রাস স্ট্রাকচার, এটা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি তো, আর বেশি সময় নিব না আপনাদের জন্য। হ্যাঁ, আর বেশি সময় নিব না, শেষ করে দিব, টাইম তো অলমোস্ট হয়ে যাচ্ছে 11:30। একটা প্রশ্ন করি আমি আপনাদেরকে, যে কি জানি করতে চাইছিলাম। আচ্ছা, এটা হলো যে একজন পেশেন্ট, ওনার হচ্ছে ইয়ে ছিল, আপনার ইসোফেজিয়াল কার্সিনোমা ছিল। হ্যাঁ, তো এই পেশেন্টটা হইলো কি যে উনার ইসোফেজিয়াল কার্সিনোমা, এটা রিমুভও করা হয়েছে। উনি হচ্ছে সব ধরনের অ্যাডজুভেন্ট থেরাপি সব নিয়ে উনি ভালো ছিলেন। হ্যাঁ, ভালো ছিলেন। 2 বছর পরে দেখা গেল, 1.5-2 বছর পরে এখন উনি আবার সমস্যা ফেস করতেছেন। কি সমস্যা? উনার ডিগ্লুটিশন প্রবলেম হচ্ছে, করতে আবার ডিফিকাল্টি শুরু হয়ে গেছে, ডিসফেজিয়া ডেভেলপ করে গেছে। ওকে, এই ডিসফেজিয়ার কজটা কি? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো প্র্যাকটিক্যাল জিনিসপত্র। ওকে, পরীক্ষায় খুব কমই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আসে, খুব সহজ জিনিস স্টেম আকারে দিয়ে দেয়।
বলতে পারবেন কি এর কজটা কি? সরি, এয়ারওয়ে না, মানে এই ডিসফেজিয়াটার কজটা কি উনার? এনিওয়ান বুদ্ধি করে কি কেউ বলতে পারবেন? উনার ইসোফেজিয়াল কার্সিনোমা ছিল, এটা রিমুভ করা হয়েছে। 1.5 বছর পরে উনার এই সমস্যাটা আবার ডিসফেজিয়া ডেভেলপ করছে, উনি কিছু গিলতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, সোয়ালোইং সমস্যা ডেভেলপ করছে। এটার কজ কি? এনিওয়ান? প্রশ্নটা হচ্ছে একজন পেশেন্ট, এল্ডারলি এজের পেশেন্ট, হ্যাঁ, উনার হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা ছিল। তো উনার ইসোফেজিয়াল কার্সিনোমাটা অপারেট করা হয়েছে। উনি সব ধরনের, যত ধরনের অ্যাডজাঙ্ক্ট মানে থেরাপি আছে এগুলো সব উনি নিয়েছেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, মানে যা উনার দরকার সব ধরনের ট্রিটমেন্ট উনি নিয়েছেন। এখন উনি ভালো ছিলেন, 1.5 বছর পরে উনার আবার ডিগ্লুটিশন সমস্যাটা ডেভেলপ করছে, ডিসফেজিয়া ডেভেলপ করছে। এই ডিসফেজিয়ার কজটা কি? নো, এত কঠিন জিনিসে যাওয়া তো, আপনি প্যানক্রিয়াস টিউমার তো হবে না, এখানে এই টাইপের প্রশ্ন কিন্তু হয় পরীক্ষায়। এটা হচ্ছে পেশেন্টটা কিন্তু রেডিওথেরাপি পেয়েছিল, ওকে আমি বললাম না, তার অপারেশন রিমুভ করার পরে, আপনার ইসোফেজিয়াল কার্সিনোমা রিমুভালের পরে তো রেডিও সেন্সিটিভ হলে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, ঠিক না? তো নর্মালি হচ্ছে এই পেশেন্টটার অনেকের এটা ডেভেলপ করে যায় পোস্ট রেডিয়েশন স্ট্রিকচার, ওকে, পোস্ট রেডিয়েশন স্ট্রিকচার ডেভেলপ করে যায় অনেকের, ওকে। সো এই ডিগ্লুটিশনের কজটা হচ্ছে উনি রেডিওথেরাপি আগে পেয়েছিল, অনেক দিনে এই স্ট্রিকচারটা কিন্তু ডেভেলপ করে। স্ট্রিকচার একদিনে ডেভেলপ করে না, অনেক দিনে ডেভেলপ করে। সো এই পেশেন্টটার কজটা হচ্ছে রেডিয়েশনের কারণে স্ট্রিকচার হয়ে গেছে, এটা একটা জিনিস। ঠিক তেমনি এরকম ইনটিউবেশনের পরেও কিন্তু একটা পেশেন্টের এরকম এয়ারওয়েতে স্ট্রিকচার হয়ে যেতে পারে, ফাইব্রাস স্ট্রিকচার ডেভেলপ করে যেতে পারে। সো আমরা এই কজেস অফ এয়ারওয়ে ন্যারোয়িংটা ভালোভাবে পড়বো, ওকে। শেষ। খুব কমনলি কিছু জিনিসপত্র বলে ফেলি। লাং কার্সিনোমা মোস্ট কমন একটা কার্সিনোমা। আচ্ছা, আপনাদের কাছে যদি এসবিএ তে জানতে চায় মেইলের ক্ষেত্রে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মেইলদের ক্ষেত্রে মোস্ট কমন কার্সিনোমা কোনটা, আর ফিমেলদের ক্ষেত্রে লিডিং মোস্ট কমন কার্সিনোমা কোনটা, অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলেন, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। আর কিছু বাকি নাই, মেডিয়াস্টেনাম থেকে জাস্ট একটু দাগায় দিয়ে দিবে। বলেন বলেন, মেইলের ক্ষেত্রে যদি জানতে চায় মোস্ট কমন, এসবিএ তে মোস্ট কমন কার্সিনোমা কোনটা, আর ফিমেলদের ক্ষেত্রে মোস্ট কমন কার্সিনোমা কোনটা, বলেন। ফিমেলে ব্রেস্ট ক্যান্সার, ভেরি গুড। মেলে ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট কার্সিনোমা হচ্ছে মোস্ট কমন। মেলে মেইলের ব্রঙ্কোজেনিক ক্ষেত্রে কার্সিনোমা। ভেরি গুড, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা লাং কার্সিনোমাটা হচ্ছে মেইলের ক্ষেত্রে মোস্ট কমন। মেইন ট্রিগারিং ফ্যাক্টরটা হচ্ছে সিগারেট স্মোকিং, ওকে। আচ্ছা, এখন হচ্ছে এই লাং ক্যান্সারের ক্ষেত্রে আমরা 4টা হিস্টোলজিক্যাল টাইপ জানি। একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা হচ্ছে এডিনোকার্সিনোমা, একটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা, একটা হচ্ছে লার্জ সেল কার্সিনোমা। আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন সবচাইতে অ্যাগ্রেসিভ কোনটা, কিংবা সবচাইতে ওয়ার্স্ট প্রগনোসিস কোন কার্সিনোমার এই 4টার মধ্যে, মানে কোন ভ্যারাইটিটার? এনিওয়ান? স্মল সেল কার্সিনোমা। ভেরি গুড, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ওট সেল কার্সিনোমা। এগুলো আগের বইয়ে ছিল, এগুলো এখন মনে হয় বাদ দিয়ে দিছে না, এখানে তো পাইনি। আচ্ছা, ওট সেল কার্সিনোমা, ওকে। প্রগনোসিস খুবই খারাপ, কেমো সেনসিটিভ, কেমোথেরাপি দেওয়া যায়, ভালো রেসপন্স করে, তারপরেও সার্ভাইভাল রেট খুবই পুয়ার। 6 মাসের মধ্যেই মোটামুটি ডায়াগনোসিসের দেখা যায় যে সার্ভাইভ করে না, 6 মাস পর্যন্তই তাদের সার্ভাইভাল রেট থাকে। গেল এটা। তারপরে হচ্ছে মোস্ট কমন টাইপ কোনটা এই 4টার মধ্যে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, এই 4টা কার্সিনোমার ক্ষেত্রেই ফ্যাক্টরটা হচ্ছে মেইন ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে স্মোকিং। যদি প্রশ্ন করে যে নন স্মোকারদের ক্ষেত্রে লাংসের কোন কার্সিনোমা হতে পারে, অ্যান্সার কি হবে? অ্যাডিনোকার্সিনোমা। ভেরি গুড, এডিনোকার্সিনোমা। আচ্ছা, গেল, আর বেশি কিছু বলবো না, এই টাইপের প্রশ্নই হয়, এত কঠিন কিছু আসে না আসলে। আচ্ছা, লাং ক্যান্সার যদি আমরা সাসপেক্ট করি, এটার ক্ষেত্রে হচ্ছে সিটি স্ক্যানটা হলো ফার্স্ট ইনভেস্টিগেশন অফ চয়েস। আচ্ছা, এটা একটা কথা। তারপরে চলে আসি, হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসে অনেক, হ্যাঁ মানে
যেগুলো একটু কঠিনই মনে হয় পরীক্ষার হলে। ধরেন প্রশ্নটা হয় কি যে থোরাকোটমি করতে গেলে কোন কোন স্ট্রাকচার কাটা পড়বে, হ্যাঁ, কিংবা কি কি স্ট্রাকচার দিয়ে ইনসিশনটা যায়, মানে কোন কোন স্ট্রাকচার কাটা পড়ে মোস্ট কমনলি। তো এগুলো একটু মনে রাখবেন যে মেইনলি ইনসিশন ইজ ইউজ টু অ্যাক্সেস টু দা আলটিমেটলি হচ্ছে লাং, ব্রোঙ্কাই, প্লুরা, থোরাসিক অ্যাওর্টা, ইসোফেগাস, পোস্টোমেডিয়াস্টিনাম, এই জিনিসগুলো ভেদ করে যায়। জাস্ট একটু ইয়ে করে রাখা, এটা ইমাজিন করে করেও বলা যায়। যত বেশি ছবি দেখবেন নিটারের তত বেশি অ্যানাটমি ক্লিয়ার হবে। এগুলো মনে রাখার জিনিস না, এগুলো ছবি দেখে পড়ার জিনিস। নিটার ঝরঝরা করতে হবে, বিশেষ করে নিটারের কয়েকটা কমন মানে ইম্পর্টেন্ট কিছু প্লেট গুলো আছে, যে প্লেটে ভাগ করছে না ওরা, ইম্পর্টেন্ট কিছু লাংসের ছবি, মেডিয়াস্টিনামের ছবি, এমনিতে বসে আছেন মোবাইলের মধ্যে, এটা একটু দেখবেন কোন জায়গায় কি আছে। এগুলো অনেক কাজে দেয় ভিজুয়াল মেমোরি গুলো। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়বো না, শেষের দিকে একদম। আচ্ছা, মেডিয়াস্টিনামে চলে আসছি। এটা হবে না। হ্যাঁ, এটা পরীক্ষা, এটা একটা এসপিএফ। মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য লাং হচ্ছে হেমারটোমা। হেমারটোমা, এটা মনে রাখবেন, হ্যাঁ, হেমারটোমা। মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য লাং হেমারটোমা, এটা মনে রাখবেন। আচ্ছা, মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম ইনফিনিটি স্টার টপিক বেসিক অ্যানাটমি পড়ার ক্ষেত্রে। মেডিয়াস্টিনাম থেকে প্রশ্ন আসবেই। মেডিয়াস্টিনামের কন্টেন্ট ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। সার্জিক্যালি প্রশ্ন করা হবে। পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম, হ্যাঁ, পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম পর্যন্ত অ্যাপ্রোচ করা হইলো। তারপরে হচ্ছে মোস্ট কমনলি একটা ভিসেরা ইনজোর্ড হয়ে গেল, এই ভিসেরাটার নাম কি বলেন? পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে কোন ভিসেরা থাকে? এগুলো পারতে হবে, এগুলো খুব কমন জিনিস। হ্যাঁ, পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে সবচাইতে কমনলি একদম শুরুতেই পাবেন পোস্টেরিয়র মেডিয়াস্টিনামের কোন ভিসেরা? সামনে থেকে এসে পেছনের দিকে যায় না, এটা ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এই যে দেখেন নিচের দিকে একটা ছবি দেখাই। মেডিয়াস্টিনাম পড়ার নিয়ম আছে, মেডিয়াস্টিনাম বাধ্য ভাবে পড়বেন না। যেমন বাউন্ডারি পড়লেন, বাউন্ডারি পড়ে কন্টেন্ট জাস্ট সিরিয়ালি মনে রেখে দিলেন, এইভাবে আসে না প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন আসবে যে এন্টেরিয়র পোস্টেরিয়রের কমন কন্টেন্ট কোনটা, এন্টেরিয়র সুপেরিয়রের কমন কন্টেন্ট কোনটা, এই টাইপের প্রশ্ন আসে। কিংবা পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে সার্জারি করা হচ্ছে, একটা ভিসেরা ইনজোর্ড হয়ে গেল, ভিসেরাটার নাম কি? একটা নার্ভ ইনজোর্ড হয়ে গেল, নার্ভটার নাম কি? ওকে, পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে কিন্তু খুব কমনলি যেটা পাওয়া যায়, এই যে দেখেন পেছনের দিক থেকে কি গেছে, এই যে ইসোফেগাসটা, এটা পেছনের দিক থেকে আসতেছে, সো ইসোফেগাসটা কমনলি পাওয়া যায়, এটা ইনজোর্ড হওয়ার চান্স থাকে। ভেগাস নার্ভ থাকে, এটা ইনজোর্ড হওয়ার চান্স থাকে। আপনাকে বলে দিল পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে ট্রাকিয়া থাকে, এটা তো কমপ্লিটলি ফলস, একটু পর্যন্ত তো ট্রাকিয়া যাবেই না, ঠিক না? বাইফার্কেট হয়ে যায় তো স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এসে ট্রাকিয়া অলরেডি। সো এইভাবে করে পড়বেন। আচ্ছা, তারপর হ্যাঁ, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাও আছে, অবশ্যই আছে, আপনার অপশনের উপরে ডিপেন্ড করবে, যেটা অপশনে পাবেন সেটা দাগাবেন। আচ্ছা, তো এই ফিগারটা হচ্ছে ইনফিনিটি স্টার ফিগার। হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার ফিগার, এটা হচ্ছে 3 এর জন্য কাজে দিবে। মেডিয়াস্টিনামের ডিজিজ গুলো কি কি হয়, এন্টেরিয়র মেডিয়াস্টিনামে কি কি হয়, সুপেরিয়রে কি কি হয়, তারপরে হচ্ছে মিডল মেডিয়াস্টিনামে কি হয়, পোস্টেরিয়রে কি কি হয়, এই টিউমার গুলোর নাম। এবং যদি এসবিএ তে জানতে যায় যে মোস্ট কমন মেডিয়াস্টিনাল টিউমারের নাম কি, অ্যান্সার কি হবে? মোস্ট কমন মেডিয়াস্টিনাল টিউমারের নাম কি, অ্যান্সার কি হবে? এসবিএ বলতে পারবেন কি কেউ? আচ্ছা, এটা হচ্ছে মোস্ট কমন একটা এসপিএ, থাইমোমা। থাইমোমা মোস্ট কমন মেডিয়াস্টিনাল টিউমারের নাম হচ্ছে থাইমোমা, এবং এটা এন্টেরিয়র মেডিয়াস্টিনামে বেশি দেখা যায়, থাইমাস গ্ল্যান্ড থেকে ওঠে। এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ডিজিজ আছে, নিউরোমাসকুলার ডিজিজ, নাম হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মায়াস্থেনিয়া গ্র্যাভিস। ওকে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জার্মসেল টিউমার, এগুলো পড়বেন একটু। জার্মসেল টিউমার মেইনলি অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনামে হয়, কমন সাইট এটা, লিম্ফোমা। এগুলো জাস্ট একবার রিডিং দিলেই আপনার এটার থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ইজিলি পড়তে পারবেন এই ফিগারটা পড়লে, জাস্ট নামগুলো বেশি কাজে দেয়। ওকে, আচ্ছা গেল। তারপরে চলে আসি, এটা পড়ার পরে আমরা যেটা পড়বো, লাং অ্যাবসেসের পজিটিভ অর্গানিজম, মাইক্রোবায়োলজির জন্য খুবই ইম্পর্টেন্ট এই ছকটা, এটা আমরা পড়বো। লাং অ্যাবসেসের জন্য
মোস্ট কমন কজেটিভ অর্গানিজম গুলোর নাম পড়বো। ওকে, এই জায়গাটা পড়তে হবে, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ, এই অর্গানিজম গুলো রিলেটেড যদি ডিটেলসে পড়তে চান, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, তারপর ক্ল্যাপশিলা, ইকোলাই, এগুলো ডিটেলসে পড়বেন। এগুলো থেকে প্রশ্ন টুকটাক চলে আসে। তারপরে চলে আসি ডায়াফ্রাম। ডায়াফ্রামের ক্ষেত্রে ডায়াফ্রামের হচ্ছে আপনার ওই যে ইয়েগুলো থাকে, ছিদ্রগুলো থাকে না, তিনটা মেইন ছিদ্র, ওপেনিং আর কি, মেজর ওপেনিং তিনটা। এই তিনটা দিয়ে কি কি যায়? মাস টু নো, ইনফিনিটি স্টার, এগুলো পেপার ওয়ানে পাবেনই পাবেন, মিস যাবে না এগুলো কখনো। এগুলো প্রতিবার প্রশ্ন করা হয় এগুলো থেকে। ওকে, সো মেজর ওপেনিং গুলার কন্টেন্ট গুলো করতে হবে, কি কি যায় কি কি আসে। মাইনর ওপেনিং গুলো একটু দেখতে হবে। তো এরকম কিছু ওপেনিং থাকে ডায়াফ্রামে যেগুলো উইক পয়েন্ট হিসেবে কাজ করে, যেগুলো দিয়ে হার্নিয়েশন হয়ে যায়। ওকে, তো এরকম একটা ফোরামেন আছে, নাম হচ্ছে ফোরামেন অফ মরগেগনি, সামনের দিকেই থাকে। তো এই ফোরামেন অফ মরগেগনি দিয়ে অনেক সময় পেটের ভেতরের জিনিসপত্র বুকের মধ্যে চলে আসে, মানে চেস্টের মধ্যে চলে আসে, মানে হার্নিয়েশন হয়ে যায়। তখন আমরা এই হার্নিয়াটার নাম বলি মরগ্যাগনিয়ান হার্নিয়া। হ্যাঁ, মরগ্যাগনিয়ান হার্নিয়া। আর ডায়াফ্রামের ডেভেলপমেন্ট, আচ্ছা আমি আপনাদেরকে বলি, ডেভেলপমেন্ট কিন্তু মাস্ট টু নো। হ্যাঁ, সবগুলোর না। হার্টের ডেভেলপমেন্ট ভালো করে পড়বেন, ডায়াফ্রামের ডেভেলপমেন্ট ভালো করে পড়বেন, ডায়াফ্রাম তো মাস্ট টু নো। তারপরে লাংসেরটা আজকে পড়াই দিলাম। প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট সার্জিক্যালি অনেক ইম্পর্টেন্ট, কারণ এরকম একটা ডেভেলপমেন্টাল অ্যানোমেলি প্যানক্রিয়াসে হয়, যেটাকে আমরা বলি অ্যানুলার প্যানক্রিয়াস, ঠিক না? সো প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা করবেন ভালো করে, এগুলো নোট করে রাখেন একটু। আমি যেগুলো বলতেছি অনেক কথাই বলে ফেলি পড়াইতে গিয়ে, সেগুলো মানে নোট করে রাখলে কাজে দিবে। আচ্ছা, তো এরকম হচ্ছে গিয়ে ফোরামেন অফ মরগেগনি দিয়ে হয় মরগেগনিয়ান হার্নিয়া। আর ডায়াফ্রামের ডেভেলপমেন্টালি একটা পার্ট থাকে যেটার নাম হচ্ছে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। হ্যাঁ, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। এই প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে এই প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে ছিদ্র থাকে অনেক সময়। হ্যাঁ, ডেভেলপমেন্টালি ছিদ্র থাকে। এটাকে বলা হয় ফোরামেন অফ বগডালেক বা বগডালেক হার্নিয়া বলা হয় এটা। হ্যাঁ, এই ছিদ্রটা দিয়েও দেখা যায়, এই উইক পয়েন্টটা দিয়েও দেখা যায় পেটের জিনিসপত্র নাড়িভুড়ি সব চেস্টে চলে আসে। আচ্ছা, তো এই টাইপের প্রশ্ন হয় যে বগডালেক হার্নিয়ার ক্ষেত্রে হচ্ছে ডিফেক্টটা কোথায় থাকে? প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনে থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র ডিফেক্ট থাকে। তো আরেক টাইপের প্রশ্ন হয় আপনার এসপিএ তে, যে একটা বাচ্চা জন্মাইছে, 1 ঘন্টা জন্মানোর পরে 2 ঘন্টার মধ্যে সায়ানোসিস হয়ে মরে গেছে। তো কোলাপস করে গেছে বাচ্চাটা। তারপরে হচ্ছে এক্সরে করে দেখা গেল কি যে ইন্টেস্টাইন হচ্ছে চেস্টে ঢুকে গেছে, অ্যাবডোমেন থেকে চেস্টে থোরাসিক ক্যাভিটিতে চলে আসছে ইন্টেস্টাইন। তো এই হার্নিয়াটার নাম কি? প্রশ্ন আসে, এটার অ্যান্সার কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? পেপার 3 তে এগুলো আসে কিন্তু অনেক, পেপার 1 এ ক্লিনিক্যাল অ্যানাটমি হিসেবেও আসতে পারে। এটা হলো এই টাইপের যদি কোনো ধরনের স্ট্যাম দেখেন যে একটা বাচ্চা জন্মের 2 ঘন্টার মধ্যেই সায়ানোস্ট হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেসে কোলাপস করে গেছে, তারপর এক্সরে করে দেখা গেল অ্যাবডোমিনাল কন্টেন্ট থোরাসিক ক্যাভিটিতে চলে এসেছে, এই টাইপের প্রশ্ন হলে অ্যান্সার হবে অলওয়েজ বগডালেক হার্নিয়া। বগডালেক হার্নিয়ার বাচ্চাগুলো সার্ভাইভ করে না। ওকে, নর্মালি 1-2 ঘন্টার মধ্যেই মরে যায়, কারণ এটা একদম ডেভেলপমেন্টাল একটা অ্যানোমেলি। জেস্টেশনাল পিরিয়ডেই এই কন্টেন্ট গুলো, অ্যাবডোমিনাল ভিসেরা গুলো থোরাসিক ক্যাভিটিতে গিয়ে কম্প্রেস করতে থাকে, লাংসের ডেভেলপমেন্ট খুবই পুয়ার হয়। তো যার কারণে বাচ্চা জন্মের পরে শ্বাস নেওয়ার মতো কোনো স্পেসই পায় না, হ্যাঁ, শ্বাসই নিতে পারে না, সায়ানোস্ট হয়ে মরে যায়। তো এই টাইপের অ্যান্সার হলে অলওয়েজ হবে বগডালেক হার্নিয়া। ধরেন বাচ্চা জন্মাইছে, রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেছে, এক্সরে করে দেখা গেল অ্যাবডোমিনাল কন্টেন্ট থোরাসিক ক্যাভিটিতে চলে আসছে, বাচ্চাকে রিসাসিটেট করা হচ্ছে, এই টাইপের একটা লেন্দি যদি স্ট্যাম্প পান, অ্যান্সার হবে মরগেগনিয়ান হার্নিয়া। মরগেগনিয়ান হার্নিয়ার বাচ্চাগুলো মোটামুটি কোলাপস করে যায়, কিন্তু একটু সার্ভাইভাল রেটটা ভালো, মানে কিছু সময় বগডালেকের চাইতে আরো বেশি সময় সার্ভাইভাল করানো যায় এটা। আর আরেকটা প্রশ্ন অনেক আসে, সেটা হচ্ছে যে এই 2 ধরনের হার্নিয়ার ক্ষেত্রে অ্যাবডোমেনের মোস্ট কমনলি কোন কন্টেন্টটা থোরাসিক ক্যাভিটিতে আসে? অ্যান্সার কি জানেন? কেউ জানলে বলেন। মেইনলি এই যে আমি বললাম না, অ্যাবডোমিনাল কন্টেন্ট থোরাসিক ক্যাভিটিতে চলে আসে এই 2 টাইপের হার্নিয়াতে, কোন কন্টেন্টটা বেসিক্যালি, মেইনলি কোনটা আর কি, জানেন কি কেউ?
বেশি কঠিন প্রশ্ন করে ফেলতেছি আজকে আমি আপনাদেরকে। আচ্ছা, ট্রান্সভার্স কোলন, হ্যাঁ এটা মনে রাখবেন, ট্রান্সভার্স কোলন। ওকে, তারপরে হচ্ছে সার্ভাইকাল রিব, থোরাসিক আউটলেট সিনড্রোম, ইনফিনিটি স্টার ফর এমসিকিউ। এমসিকিউ পেপার 1 এর এমসিকিউ, ওকে? পেপার 1 এর এমসিকিউ এর জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। এটা সার্ভাইকাল রিব, এটা হচ্ছে বেসিক্যালি 7 সার্ভাইকাল রিবটা ফার্স্ট থোরাসিক, 7 সার্ভাইকাল রিবটা ফার্স্ট থোরাসিকের সাথে একটা ফাইব্রাস ব্যান্ডের মাধ্যমে কানেক্ট হয়ে যায়। কানেক্ট হয়ে ফার্স্ট রিবের ভেতরের দিকে ইনার এসপেক্টে কিন্তু ফার্স্ট রিবের নেক বরাবর ইনার বর্ডারে মানে ইনার সারফেসে হচ্ছে 4টা খুব ইম্পর্টেন্ট ভেসেল নার্ভ থাকে। হ্যাঁ, আমাদের সাবক্লেভিয়ান ভেইন থাকে, সাবক্লেভিয়ান আর্টারি থাকে, তারপর হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থাকে, এগুলো থাকে। সো এই ফাইব্রাস ব্যান্ডটা গিয়ে এই স্ট্রাকচার গুলোকে কম্প্রেস করে। তো যার কারণে পেশেন্টের দেখা যায় যে ভেনাস ইনসাফিসিয়েন্সি হয়, তারপরে হচ্ছে আপনার আর্টেরিয়াল মানে ওই যে কি বলে ওইটারে T1 এর ডিস্ট্রিবিউশন বরাবর দেখা যায় নাম্বনেস, প্যারাস্থিসিয়া এগুলো ডেভেলপ করে। ওকে, সো এখান থেকে হচ্ছে ফার্স্ট রিবের নেকের স্ট্রাকচার গুলো পড়তে হবে ইনফিনিটি স্টার পেপার 1 এর জন্য। 2 নম্বরে হচ্ছে সার্ভাইকাল রিবের প্রতিটা পয়েন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা পড়বো। আচ্ছা, একটা জিনিস কি আপনারা জানেন, সার্ভাইকাল রিবের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি একটা টেস্ট করি। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে এলেন্স টেস্ট পড়াইছিলাম, হ্যাঁ, ওই যে আলনার আর্টারির কম্পেটেবিলিটি দেখার জন্য গ্রাফট তোলার ক্ষেত্রে। এরকম আজকের ক্লাসে আমরা একটা টেস্ট করব। আমাকে দেখা যাচ্ছে না? কি হইল? কোনো সমস্যা? আমার কি স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে না? দেখা যাচ্ছে কি আমাকে, মানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপু আচ্ছা, ওকে, মাঝখানে মনে হয় সাদা হয়ে গেছিল নাকি, বুঝতেছি না। এখন দেখা যাচ্ছে? জি আচ্ছা, ওকে। তো আচ্ছা, কি জানি বলাইছিলাম, হ্যাঁ, তো প্রত্যেকদিন হচ্ছে একটা একটা করে টেস্ট করবো আমরা। হ্যাঁ, আজকে পড়বো আমরা হচ্ছে সার্ভাইকাল রিবের ক্ষেত্রে আমরা কি টেস্ট করি। জাস্ট নাম জানলেই হবে, এত ইয়ে করে কিছু পড়তে হবে না। সার্ভাইকাল রিবের ক্ষেত্রে কোন টেস্ট করি জানেন? এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট পড়া। হ্যাঁ, অ্যাডসন টেস্ট, এটা মনে রাখবেন। এটা কিছুই না, যে সাইডে সার্ভাইকাল রিব আছে ওই সাইড বরাবর হচ্ছে আপনার পেশেন্ট বসবে, বসার পরে 2 হাত অ্যানাটমিক্যালি রাখবে, তারপরে হচ্ছে ছবি দেখলেই বোঝা যাবে, গুগলে আপনারা একটু ইয়ে করে দিন। আমার কাছে ছবি ছিল বাট এখন আর খুঁজে পাচ্ছিলাম না আসলে। ওই যেই সাইডে সার্ভাইকাল রিব আছে ওই সাইডে হচ্ছে নেকটা ওই সাইডে ঘোরানোর জন্য বলা হয়। তখন ওই সাইডে যখন ঘুরাবে আপনি পালসে হাত দিবেন, দেখবেন ডিমিনিশড পালসেশন। কেন? কারণ সাবক্লেভিয়ান আর্টারিটা তখন ওইখানে কম্প্রেসড হয়ে যায়, যার কারণে ওই রেডিয়াল নার্ভের পালসেশন পাওয়া যায় না, পেশেন্টের পেইনও হয় কিছুটা। এটা হচ্ছে অ্যাডসন টেস্ট। অপোজিট সাইডে করলে কিন্তু এটা পাওয়া যায় না। বাইল্যাটারাল খুব কমই হয়, ইউনিল্যাটারাল পাওয়া যায় বেশি। আচ্ছা, আর কিছু? সো বলেন আপনারা, মানে মোটামুটি কি আজকের এই চ্যাপ্টারটা বুঝেছেন? মানে কি টাইপের প্রশ্ন হয় এতটুকু বুঝলেই হবে, আসলে বোঝা গেল? কেউ একজন বলছেন ক্লিয়ার থোড়া? আর কোনো জায়গায় কি কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে, তাহলে তাহলে আমরা হচ্ছে 2টা চ্যাপ্টার পড়লাম, গতদিন পড়লাম কার্ডিয়াক সার্জারি, ওখান থেকে বলে দিলাম কি কি লাগবে। থোরাক্স থেকেও বললাম, থোরাক্সটা হচ্ছে যখন বেসিক অ্যানাটমিটা পড়বেন এটার সাথে সবসময় বেইলিটা খুলে রাখবেন। হ্যাঁ, টয়লেট করে পড়লে অনেক ভালো প্রিপারেশন হয়। সো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন, আর যদি কোনো সমস্যা হয় গ্রুপে তো আর আছেই, আপনারা আপনাদের প্রবলেমস গুলো লিখতে পারবেন। হ্যাঁ, কম ইয়ে করে জানাতে পারবেন। সো সবাই ভালো থাকেন।
আসসালামু আলাইকুম।